আমাকে আর মেরো না, আমি কাউকে কিছু বলবো না। আমার খুব লাগছে, আমার কষ্ট হচ্ছে, দয়া করে আমাকে ছেড়ে দাও। একটা 12 বছরের ছেলে চিৎকার করে কাঁদছে আর কথাগুলো বলছে। অপরদিকে সেই ব্যক্তি কোনো কথাই শুনছে না, সে আরও বেশি আঘাত করছে। দেখে যেন মনে হচ্ছে ছেলেটাকে মেরে ফেললে তবে তার মনের জ্বালাটা মিটবে। সেই ছেলেটি তার মা ও চাচাকে খুব খারাপ অবস্থায় দেখে ফেলেছিল, সেই অপরাধে তাকে শাস্তি দিচ্ছে। কিছুক্ষণ পরে সেই ব্যক্তি হাঁপিয়ে যায় আর ছেলেটির মাকে উদ্দেশ্য করে বলে, একে এখান থেকে নিয়ে যাও, আমি সহ্য করতে পারছি না। তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা রাতুলের মা রুনা বেগম বলল, ওকে বাঁচিয়ে রাখলে কেন? জাভেদ বাড়িতে এলে তো সব বলে দেবে। এবার যা শাস্তি দিয়েছি মনে তো হয় না ওর বাবাকে আর বলবে। তবে তুমি আছো কি করতে? তুমি তোমার স্বামীর ব্রেন ওয়াশ করতে পারো না? ওর বিরুদ্ধে তোমার স্বামীকে উস্কে দেবে, তাহলেই হবে। এমনভাবে বলবে যেন এই ছেলেকে এসে সহ্য করতে না পারে। এতদিন তো তাই করছি। ওদের কথার মাঝে ওখানে ছুটে আসে এক 70 বছরের বৃদ্ধা ফারিয়া বেগম। সেই ওই মহিলাটিকে উদ্দেশ্য করে বলে, তুমি এটা ঠিক কাজ করনি। ও তোমার নিজের সন্তান, তোমার রক্তের সাথে এরকম করা তোমার উচিত হয়নি। জাভেদ যদি জানতে পারে সে কিন্তু কখনোই তোমাকে ক্ষমা করবে না। ফারিয়া বেগমের কথা শুনে রুনা বেগম রেগে যায় আর বলল, আপনাকে কে এখানে কথা বলতে বলেছে? আপনি মুখটা বন্ধ রাখবেন, তা না হলে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। জানেন তো জাভেদ আমাকে কতটা ভালোবাসে? ও আমাকে বিশ্বাস করে, আমি যা বলবো ও সেটাই সত্যি বলে মেনে নেবে। আপনার কিছু করার থাকবে না। ফারিয়া বেগম কোনো কথা না বলে রাতুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। রুমে গিয়ে দেখে সারা শরীরে রাতুলের আঘাতের চিহ্ন। রাতুল ফারিয়া বেগমকে ধরে কাঁদতে কাঁদতে বলল, দাদি, আমি আর এই বাড়িতে থাকবো না। ওরা আমাকে অনেক কষ্ট দেয়, আমি সহ্য করতে পারি না। মা কেন এমন হয়? আমার বন্ধু তমালের মা তো তমালকে কত ভালোবাসে, আদর করে, কিন্তু আমার মা, আমি বুঝতে পারি না উনি কি সত্যি আমার মা। তাছাড়াও চাচার সাথে মায়ের। কথাটা বলতে গিয়ে রাতুল বলতে পারে না। রাতুলের কথা বুঝতে পেরে ফারিয়া বেগম কিছু বলে না, নীরবে কয়েক ফোঁটা চোখের জল ফেলে। আমাদের এই গল্পের নায়কের নাম রাতুল তালুকদার। তার বয়স এখন 12 বছর। তার বাবা জাভেদ তালুকদার, দেশের রাষ্ট্রপতি। যার বাবা দেশের রাষ্ট্রপতি, তার ছেলের এত কষ্ট কেন? আর তার জন্মদাত্রী মাকে কেন তার উপর অত্যাচার করছে? আপনারা আমাদের এই গল্পের সাথেই থাকুন, আস্তে আস্তে সমস্ত ঘটনা জানতে পারবেন। এর কিছুদিন পর রাতুল একটা কাজ করে, যার জন্য তার বাবা তাকে প্রচুর মারধর করে। রাতে বাড়ি ফিরে এলে রুনা বেগম তার স্বামী জাভেদ তালুকদারকে বলে, জানো তোমার গুণধর ছেলে আজ কি কাজ করেছে? রুনা বেগমের কথা শুনে জাভেদ তালুকদার কৌতূহল দৃষ্টি নিয়ে রুনা বেগমকে জিজ্ঞাসা করলো, কি করেছে রাতুল? ও আলমারি থেকে নিজের আংটি চুরি করে বিক্রি করতে দিয়েছিল ওর একটা বন্ধুকে, কিন্তু ছেলেটা ছোট বলে দোকানদার কেনেনি। সেই বন্ধুর মা আজকে ফোন করে সব আমায় জানিয়েছে। সে কি, ও কেন এই কাজ করলো? ঠিক আছে, আমি দেখছি। জাভেদ তালুকদার রাতুলকে ডাকতে থাকে। রাতুল তখন নিজের রুমে শুয়ে পড়েছিল। জাভেদ তালুকদার রাতুলকে কোনো কথা জিজ্ঞাসা না করে তাকে শোয়া থেকে তোলে আর মারতে থাকে। রাতুল চিৎকার করে বলতে থাকে, বাবা, আমি কিচ্ছু করিনি, তুমি কেন আমায় মারছো? আমার কথা শোনো বাবা। এত বড় অন্যায় করেও তুই বলছিস আমি কিছু করিনি? নিজের ঘর থেকে জিনিস চুরি করে বিক্রি করিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। জাভেদ তালুকদার রাতুলকে মারতে থাকে। ফারিয়া বেগম জাভেদকে বলে, জাভেদ, আমি রাতুলের সাথে কথা বলবো। তুই তো এইমাত্র এলি, তুই এখন ক্লান্ত, তুই রেস্ট নে। তুমি ওকে ভালো করে বুঝিয়ে বলবে। আজকে 2য় দিন হয়ে গেল, এরপর যদি কোনো অভিযোগ ওর বিরুদ্ধে শুনি আমি কিন্তু ওকে জীবন্ত কবর দেব। জাভেদ তালুকদার রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। রাতুল কাঁদতে কাঁদতে ফারিয়া বেগমকে বলে, দাদি, বাবা আমার কোনো কথা শুনলো না। মা যা বললো সেটাই মেনে নিল। বাবা তো আমাকে কিছু বলারও সুযোগ দিল না। বাবা আমাকে ভালোবাসে না। আমি কেন পৃথিবীতে এলাম? এরা কি সত্যি আমার মা বাবা? কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে একদিন। রাতুলের বাবা জাভেদ তালুকদার একজন রাষ্ট্রপতি। তারা 2 ভাই, জাভেদ তালুকদার বড় আর জাহাঙ্গীর তালুকদার ছোট।
জাবেদ তালুকদার যখন 5 বছর তখন তার মা মারা যায়। তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করে। তার সৎ ভাই জাহাঙ্গীর তালুকদার জাবেদ তালুকদারের সৎ মা। মিতালি বেগম জাবেদকে খুব ভালোবাসত, সৎ ছেলে বলে কখনো মনে করেনি। জাবেদ ও জাহাঙ্গীর দুজনকেই সমান চোখে দেখত। জাহাঙ্গীর তালুকদার বিয়ে করেনি, সে পারিবারিক ব্যবসার দেখাশোনা করে আর সেই সাথে জাবেদ তালুকদারের পার্সোনাল সেক্রেটারি। জাবেদ তালুকদার রাজনীতি করে, সে দেশের রাষ্ট্রপতি। রাতুলের কিছু গুরুত্বপূর্ণ বই কেনার ছিল, সে তার মাকে বলেছিল কিন্তু তার মা তাকে টাকা দেয়নি। জাবেদ তালুকদার সংসারের সমস্ত দায়িত্ব রুনা বেগম দেখাশোনা করে। রাতুল বারবার বলা সত্ত্বেও রুনা বেগম যখন ওকে টাকা দিচ্ছিল না, রাতুল তখন তার এক বন্ধুর মাধ্যমে তাকে একটা আংটি বিক্রি করতে দেয়। সে যখন ছোট ছিল তার দাদু তাকে আংটি দিয়েছিল, সেটা বিক্রি করে তার স্কুলে গুরুত্বপূর্ণ বইগুলো কিনতে পারে। কিন্তু সেই বন্ধু দোকানে বিক্রি করতে পারেনি। দোকানে নিয়ে গেলে দোকানদার তাকে জিজ্ঞাসা করলে সেই বন্ধু কোনো কারণ বলতে পারেনি, কারণ রাতুল তাকে তার কথা বলতে নিষেধ করেছিল। নাবালকদের কাছ থেকে কোনো জিনিস কিনলে সেটা অপরাধ হয়, যদি কোনোভাবে পুলিশ জানতে পারে তাহলে সেই দোকানদার জেল হতে পারে। পরে সেই বন্ধু তার মাকে বিষয়টা বললে তার মা রুনা বেগমকে ফোন করে জানান। রুনা বেগম খবরটা শুনে খুব রেগে যায়, তার স্বামীর কাছে রাতুলের নামে মিথ্যা অভিযোগ করে। দেখতে দেখতে রাতুল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে যায়। আজকে তার কম্পিউটার পরীক্ষা ছিল। ঠিক সেই সময় তার বোন তার রুমে ঢোকে আর রাতুলকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া আজকে আমি অটো করে স্কুলে যাব। সামিরার কথায় রাতুল বলল, কেন অটো করে যাবি? বাড়ির গাড়িটা সার্ভিস দেওয়া আছে, আর একটা গাড়ি মা নিয়ে বেরিয়ে গেছে। মা অবশ্য তোকে নিয়ে যেতে বলেছে, কিন্তু তোর তো কম্পিউটার ক্লাস আছে, তুই ওখানে যা, আমি বান্ধবীদের সাথে অটো করে চলে যাব। মাকে কিছু বলার দরকার নেই। ছোট বোন সামিরার কথা শুনে রাতুল বলল, না, তোকে অটো ধরে যেতে হবে না, আমি তোকে দিয়ে এসে কম্পিউটার ক্লাসে যাব। তোর তো আজ পরীক্ষা আছে। পরীক্ষা আছে তো কি হয়েছে ভাইয়া? আমি তো বললাম আমি বান্ধবীদের সাথে চলে যাব। প্লিজ ভাইয়া তুই আর না করিস না। সবসময় নিরাপত্তার মধ্যে থাকতে আমার ভালো লাগে না। আমার বান্ধবীরা কত স্বাধীন, অনেকে অটো করে যাতায়াত করে, আমারও খুব ইচ্ছা করে। মা জানতে পারলে বকবে। জানতে পারবে না, তাহলে তুই এক কাজ কর, পরীক্ষা শেষে আমাকে নিয়ে আসবি, আমার দুটোর মধ্যে পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, আমারও কম্পিউটার ক্লাস দুটোই শেষ হয়ে যাবে, আমি আসার সময় তোকে নিয়ে আসবো, কেমন? ভাইয়া সবসময় গাড়ি করে যাতায়াত করতে ভালো লাগে না, আমি একটু স্বাধীনভাবে ঘোরাফেরা করতে চাই। তুই বাইকে করে যাবি? অনেক দিন বাইকেও চাপা হয়নি, ভালোই হবে। আজকে মা নেই, অটো করে যাব আর বাইকে করে আসবো, অনেক মজা হবে। তুই অবশ্যই আসবি ভাইয়া। রাতুলের একমাত্র ছোট বোন সামিরা, সে রাতুলকে খুব ভালোবাসে। একমাত্র ছোট বোনের মায়া পড়ে সে বাড়ি থেকে যেতে চায় না। আর কাছে ফারিয়া বেগম, সে রাতুলের বাবার খালা। খুব কম বয়সে স্বামী মারা যায়, একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই জাবেদ তালুকদার তার খালাকে নিজের কাছে নিয়ে রেখেছে। আজকে সামিরা যখন স্কুলে যাচ্ছিল রাস্তায় দুর্ঘটনা ঘটে। হঠাৎ অটোর সামনে একটা বাচ্চা ছেলে চলে আসে আর তাকে বাঁচাতে অটোটা উল্টে যায়। অটোটাতে মোট 6 জন ছিল, ওদেরকে হসপিটালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে জাবেদ তালুকদার রুনা বেগমের হসপিটালে যায়। সামিরার বাঁ হাতটা ভেঙে যায়, কিন্তু সামিরা যখন স্কুলে না পৌঁছার জন্য সে পরীক্ষা দিতে পারে না। যখন তারা শুনলো সামিরা অটো করে স্কুলে যাচ্ছিল, তারা খুব রেগে গেল। রেগে গিয়ে রুনা বেগমকে বলল, গাড়ি সার্ভিসের ছিল তো কি হয়েছে? ড্রাইভারকে ফোন করে অন্য গাড়ি ব্যবস্থা তো করতে পারতো। তাছাড়া রাতুল তো ছিল, বোনকে দিয়ে না এসেও ও কি করছিল? রুনা বেগম রেগে গেছে দেখে সামিরা বলল, মা ভাইয়ার কোনো দোষ নেই, ভাইয়া আমাকে বলেছিল, কিন্তু ভাইয়া কম্পিউটার ক্লাস ছিল, সেজন্য আমি ভাইয়াকে বললাম আমি অটো করে চলে যাব, আর আসার সময় ভাইয়ার কম্পিউটার ক্লাস শেষ হয়ে যাবে, আমাকে নিয়ে চলে আসবে। মেয়ের কথা শুনে রুনা বেগম মেয়েকে বলল, ভাইয়ের হয়ে দালালি করবি না? মিথ্যে কথা বলে জায়গা পাসনি? সামিরা জানে তার মা তার বাবার মাথা চিবিয়ে খাবে, সেজন্য সামিরা বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা ভাইয়ার কোনো দোষ নেই,
ভাই আমাকে আনতে চেয়েছিল। আমি যখন দেখলাম একই টাইমে কম্পিউটারে ক্লাস আছে, তাই আমি ভাইয়াকে বলেছিলাম আমি অটো ধরে চলে যাচ্ছি, তুই কম্পিউটার ক্লাসে যা, আর আসার সময় দুজনে একসাথে আসবো। আসলে সব সময় তো গাড়ি নিয়ে যাতায়াত করি, আমার ভালো লাগে না, আমি আর সবার মতো অটো করে যেতে চাই। জাবেদ তালুকদারের মেয়ের কথা শুনে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। সে কিছু বলে না। সেটা দেখে রুনা বেগম রাগে জ্বলতে চায়। বাড়িতে এসে রুনা বেগম জাবেদ তালুকদারকে বলে, মেয়েটার কথা তুমি শুনবে না? ও ছোট, কি জানে আজকে তোমার ছেলের জন্য মেয়েটার একটা বছর ক্ষতি হয়ে গেল। ও তো পরীক্ষা দিতে পারবে না। রুনা বেগমের কথায় জাবেদ তালুকদার বলল, স্কুলের স্যারেরা শুনেছে দুর্ঘটনার কথা। ওখানে তো আর একটা ছাত্রী ছিল, তাই সমস্যা নেই। ওরা একটা টেস্ট এক্সাম নেবে। তা সত্ত্বেও তুমি রাতুলকে শাস্তি দাও। আজকে অল্পর ওপর দিয়ে গেছে, হয়তো ভবিষ্যতে আরও বেশি কিছু হতে পারে। রুনা বেগম একই কথা বারবার জাবেদ তালুকদারকে বলতে থাকে। জাবেদ তালুকদারের মাথায় ঠিক রাখতে পারে না। সে সামিরাকে খুব ভালোবাসে, কারণ সামিরাকে সে তার জীবনের লাকি বলে মনে করে। সে রাজনীতি করলেও সেভাবে জায়গা করতে পারছিল না, কিন্তু সামিরা আসার পরেই তার রাজনীতিতে মোড় ঘুরতে থাকে। সে একটা বড় পদ পায়, ওখানে সাফল্যের সঙ্গে কাজ করে, তারপর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়। রুনা বেগমের কথায় জাবেদ তালুকদার রাতুলকে খুব মারধর করে আর বলে, তুই এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবি। তুই থাকলেই বাড়িতে অনেক ক্ষতি হয়ে যাবে। তুই আজকে জেনে শুনে তোর বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। ভবিষ্যতে না জেনে আর কত ক্ষতির সম্মুখীন হতে হবে। তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই অনেক ভালো। জাবেদ তালুকদারের কথায় রাতুল কান্না করতে শুরু করে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি বিশ্বাস করো, আমি সামিরাকে বলেছিলাম আমি দিয়ে আসবো, কিন্তু ও শেষে না করে দিল। বলল আমি বান্ধবীদের সাথে চলে যাব। আমি তখন বললাম তাহলে আমি পরীক্ষা শেষে তোকে আনতে যাব। তুমি বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ নেই। রাতুলের কথা শুনে রুনা বেগম আরও রেগে যায় আর জাবেদ তালুকদারকে উদ্দেশ্য করে বলল, তুমি ওর একটা কথা শুনবে না। ও ইচ্ছে করে এসব ঘটনা ঘটিয়েছে। তুমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। ও এই বাড়িতে থাকলে আমি বাড়িতে থাকবো না। আজকে যদি মেয়েটার বড় সড়ো কিছু হতো তাহলে কি হতো? মেয়েটার শুধু হাতটাই ভেঙেছে, যদি আরও কিছু হতো ওর বিয়ে দিতে পারতে, সারা বছর ওকে বসিয়ে রেখে দিতে। ও ফুলের মতো মেয়েটার জীবন নষ্ট করে দিচ্ছিল, ওকে তুমি এই বাড়ি থেকে দূর করে দাও। রুনা বেগমের কথা শুনে জাবেদ তালুকদার রাতুলকে বলল, আমি তোকে 24 ঘন্টা সময় বেঁধে দিলাম, তার মধ্যে বাড়ি ছেড়ে তোকে চলে যেতে হবে। তুই কোথায় যাবি সেটা তুই ঠিক করবি। আর কোথায় গেলেও আমার পরিচয় তুই জানাবি না যে তুই আমার ছেলে। তুই নিজের পরিচয় তৈরি করবি। রাতুল অসহায় দৃষ্টিতে তার বাবার দিকে তাকায়, তারপর মাকে উদ্দেশ্য করে কাঁদতে কাঁদতে একটা কথা বলে, মা, তুমি সত্যি আমার মা তো? কথাটা বলে রাতুল বাড়ি ছেড়ে চলে আসে, একটা গাছতলায় বসে থাকে। কি করবে কিছু বুঝতে পারছিল না। ঠিক সেই সময় তার মাথায় কেউ হাত বোলায়। সে তাকিয়ে দেখে তার বাড়ির দারোয়ান নুরুল ইসলাম রাতুল দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, চাচা তুমি এখানে? বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। চাচা, সবাই তো জানে, আমি কি আর বলবো তোমাকে? তোমাকে কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি ওখানে চলে যাও। ওখানে গেলে তুমি কিছু কাজ করবে আর তার সাথে পড়াশোনাটা কমপ্লিট করবে। কোথায় যাব চাচা? আমার বোনের বাড়ি। আমার বোন একা থাকে, তার কেউ নেই। সে একটা খাবারের দোকানে রুটি তৈরির কাজ করে। সারাদিন যে রুটি বিক্রি হয় সব আমার বোন নিজের হাতে তৈরি করে। আটা মাখা, রুটি বেলা সব আমার বোন করে। ওরা আমার বোনকে 3 বার খাওয়া দেয় আর মাসে 6,000 টাকা দেয়। আর আমার বোন একটা কলোনিতে ঘর ভাড়া নিয়ে থাকে। কোথায় সেটা? দমদম এয়ারপোর্ট থেকে কিছুটা যেতে হবে। এখানেই আমার বোন থাকে। তোমার কোনো সমস্যা হবে না, তুমি ওর বাড়িতে ছেলে হয়ে থাকবে। আমি ওকে ফোন করে সব জানিয়ে দেব। ও খুব ভালো মনের মানুষ, তোমাকে নিজের সন্তানের মতো রাখবে। তোমার কোনো সমস্যা হবে না। ওর একটা ছেলে ছিল, সে হারিয়ে গেছে, তাই সে ছেলের জন্য পাগল। ওর হারিয়ে যাওয়া ছেলে তোমারই বয়সী। নুরুল ইসলাম সব কথা শুনে রাতুলকে বলল, ঠিক আছে চাচা, তাহলে আমাকে ঠিকানা দাও। রাতুল ঠিকানা নিয়ে সেই জায়গায় আসে। দেখে ফুটপাতে একটা খাবারের দোকানে এক মহিলা রুটি তৈরি করছে। রাতুল মহিলাটিকে জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? সায়রা বেগম তখন রুটি বেলছিল। তার নিজের নাম বললেই সে যুবকের দিকে তাকিয়ে দেখে। যুবকটি বলল, আসসালামু আলাইকুম, আপনি কি সায়রা আন্টি? আমার নাম রাতুল তালুকদার, আমার বাড়ি জলপাইগুড়ি জেলা।
আমাকে নুরুল চাচা পাঠিয়েছে। আমি তো ওর বোন সাইরা আন্টি। হ্যাঁ, আমি সাইরা আন্টি, আর নুরুল আমার ভাইয়া হয়। তুমি তাহলে রাতুল? আমাকে নুরুল সব কিছু বলেছে, কোনো অসুবিধা নেই। তুমি আমার কাছে আমার সন্তানের মতো থাকবে। বাবা, তুমি একটু ওই বেঞ্চে বসো, আমি কাজগুলো করে তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর কাজ শেষে সায়রা বেগম রাতুলকে নিয়ে বাড়িতে আসে। বাড়ি বলতে কলোনির এক কামরায় একটা রুমে সায়রা বেগম ভাড়া থাকে। সায়রা বেগম রাতুলকে বলল, বাবা, একটা রুম নিয়ে ভাড়া থাকি, একা মানুষ চলে যায়। তুমি আমার অতিথি, তুমি রুমের ভিতরে থাকবে আর আমি বারান্দায় শোবো। সায়রা বেগমের কথায় রাতুল আপত্তি জানিয়ে বলল, না আন্টি, আমার বাইরে শোয়ার অভ্যাস আছে, আপনি বরঞ্চ রুমের ভেতরে থাকেন। রাতুলের কথা শুনে সায়রা বেগম হাসলো আর বলল, কেন মিথ্যা কথা বলছো রাতুল? নুরুল আমাকে সব কিছু বলেছে। তুমি বড় লোকের ছেলে। নুরুল আমাকে ফোন করেছিল, ও তোমার বিষয়ে কিছু কথা বললো। আরও বলল, আপু যে ছেলেটাকে পাঠিয়েছি ও খুব ভালো ছেলে, ধরে নিও তোমার হারিয়ে যাওয়া ছেলে। তুমি তো খুব দুঃখ করতে, কাঁদতে। আজকে থেকে তোমার সন্তানের জন্য কোনো দুঃখ থাকবে না। ওকে তোমার হারিয়ে যাওয়ার সন্তান মনে করবে। ওর পরিবারের লোকেরা ভালো নয়, ওর উপর অত্যাচার করে, আর বেশি কিছু আওয়ালেনি। সায়রা বেগমের কথা শুনে রাতুল আর কিছু বলো না। সে কি বলবে? নুরুল চাচা যা বলছে সবটাই তো সত্যি। তারপর একটু থেমে সায়রা বেগম বলল, জানো রাতুল, আমার একটা ছেলে ছিল, এতদিন সে তোমারই মতো হয়ে যেত, তাকে আমি কাছে পাইনি। মাত্র 6 মাসে আমার কাছে ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমি আর আমার ছেলেকে খুঁজে পাইনি। আমার যখন ঘুম ভাঙে তখন আমি স্টেশনে। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। আমি পাগল হয়ে স্টেশনে ভিক্ষা করতাম। নুরুল আমাকে ডক্টর দেখিয়ে সুস্থ করে তোলে। ছেলের কথা জিজ্ঞাসা করলে নুরুল বলে হারিয়ে গেছে। অনেক খুঁজেছি, কিন্তু তাকে আমি পাইনি। তারপর নুরুল আমাকে এই কলোনিতে নিয়ে আসে। ও আমাকে ওর পরিচিত মাধ্যমে দোকানের কাজটা পাইয়ে দেয়। ও আমাকে রোজ ফোন করে আর মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে। আমার নিজের বলতে আমার ওই ভাইটা আছে, আর কেউ নেই। সায়রা বেগমের মুখ থেকে তার ছেলের কথা শুনে রাতুলের খুব কষ্ট হলো। সে বলল, আন্টি, আপনার ছেলে কি করে হারিয়ে গেল? জানি না কে আমার এত বড় ক্ষতি করলো। কথাটা বলে সায়রা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সায়রা বেগমের জীবন খুবই দুঃখের। খুব ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে তার বাবা মা দুজনেই মারা যায়। মামা বাড়িতে মানুষ, মামারা 2 ভাই, বড় মামা একজন ছেলে 1 মেয়ে আর ছোট মামার একটা ছেলে। মামারা খুবই ভালোবাসে, কিন্তু 2 মামি চোখে বিষ ছিল। সায়রা বেগম, তার ছিল না মামাতো বোন। সামনে মামাতো বোন খুব ভালো ব্যবহার করত, কিন্তু পিছনেই সেই সায়রা বেগমের ক্ষতি করার চেষ্টা করত। সায়রা বেগমকে দেখতে খুবই সুন্দরী, সেই সাথে সে খুব কাজের, কিন্তু তার ভাগ্য তো ভালো নয়। সায়রা বেগমের বড় মামা জালাল উদ্দিন সায়রা বেগমের বিয়ে ঠিক করেছিল তার এক বন্ধুর ছেলের সাথে, কিন্তু বিয়ে করতে আসার সময় বরের গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ে। তারা সায়রা বেগমকে অপয়া বলে আর ওই মেয়েকে ঘরে তুলবে না বলে জানিয়ে দেয়। বিয়ের নিমন্ত্রণ খেতে এসেছিল এক ব্যক্তি, সে সায়রা বেগমের ছোট মামার পরিচিত। খুব দয়ালু মানুষ। তিনি সমস্ত ঘটনা শোনার পর রাজি হয়ে যায় বিয়ে করতে। তারপর সায়রা বেগমের বিয়ে হয় সেই ব্যক্তির সাথে। মাত্র 24 ঘন্টায় সেই বিয়ে স্থায়ী হয়েছিল। মামার বাড়িতে সায়রা বেগমের বাসর হয়েছিল। বাসর রাতে পরের দিন সেই ব্যক্তি সায়রা বেগমকে বলেছিল, বাড়িতে না জানিয়ে বিয়ে করেছি, তাই একটু সমস্যা হবে, তুমি কিছুদিন এখানেই থাকবে, তারপর আমি বাড়িতে লোককে বলে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। সায়রা বেগম তার সম্পর্কে বেশি কিছু জানতো না। অল্প সময়ের মধ্যে সব কিছু জানা তার পক্ষে সম্ভব হয়নি। না নাম না পরিচয়, শুধু মামার মুখে শুনেছিল সে রাজনীতি করে। কিন্তু বাসর রাতে তার 5টা স্বামী স্ত্রীর মতন তাদের মধ্যেও সম্পর্ক হয়েছিল। বিয়ের পরের দিন সে চলে গিয়েছিল আর আসেনি। মাঝে মাঝে ফোন করত। তার ওপর সায়রা বেগমের খুব রাগ ছিল, তাই সে তার সাথে কথা বলতো না। তার হয়ে তার মামাতো বোন কথা বলতো। তার কিছুদিন পর সায়রা বেগম বুঝতে পারে যে সে তার না জানা স্বামীর বাচ্চার মা হতে চলেছে। সায়রা বেগম কিছু বলল না। তার মামাতো বোন তার স্বামীকে সব জানালো। তার মামাতো বোন এমনভাবে কথা বলতো তার স্বামী ভাবতো তার বিয়ে করা স্ত্রী কথা বলছে। তারপর সায়রা বেগমের সন্তান হয়। ছেলেটা যখন 6 মাস তখন থেকে সায়রা বেগম কেউ খুঁজে পায়নি। 6 মাসের ছেলেকে রেখে সে চলে গিয়েছিল। অনেকেই বলে স্বামী না আসায় তার ছেলের ওপর কোনো টানি নেই, তাই ছেলেকে ফেলে রেখে সে চলে গেছে। এমনিতেই কিছুদিন যাবৎ সে মানসিক ডিপ্রেশনে ছিল। আজকে রাতুল কলেজে এসেছে। কলেজে ঢোকার মুখে সে শুনতে পায় একদল মেয়ের মধ্যে থেকে একটা মেয়ে বলছে, আরে এই খ্যাত মার্কা ছেলেটা এলো থেকে, কি ছিঁড়ি, দেখেই গা গোলায়।
রাতুল শুনতে পায় সেই মেয়েটার কথা। সে কিছু না বলে সামনের দিকে এগিয়ে যায়। সাথে সাথে একটা মেয়ে তার গায়ে জুতো ছুঁড়ে মারে। রাতুল তাদের দিকে তাকালেই সেই মেয়েটা সামনে এসে বলে, সরি, লেগে গেছে। ঠিক সেই সময় একটা ছেলে বর্ষাকে উদ্দেশ্য করে বলে, কি হচ্ছে কি তোর? আস্তে আস্তে পিছনে পড়ে গেছিস, তোদের সব কখনো পাল্টাবে না। এই, তুই বেশি কথা বলবি না। এই খ্যাত মার্কা ছেলেটা কোত্থেকে এসছে বলতো? ও যেখান থেকেই আসুক, তোকে বলবে কেন? তারপর শুভ্র রাতুলের কাছে এসে রাতুলকে বলল, কি নাম তোমার? আমার নাম রাতুল হাসান তালুকদার। আজকে কলেজের প্রথম দিন? হুম। কি ডিপার্টমেন্ট? ম্যাথমেটিক্স। আমার নাম শুভ, আমি কলেজের ছাত্র। আমি ম্যাথমেটিক্স। ভালোই হয়েছে, এবার থেকে আমরা দুজনে ভালো বন্ধু হয়ে যাব। তবে ওই মেয়েগুলোকে খুব একটা গুরুত্ব দেব না, ওরা এই কলেজেই পড়ে। আর যত রকমের বাজে চিন্তা সব ওদের মাথা থেকে বেরোয়। ওরা খুব দুষ্ট, বিশেষ করে বর্ষা বলে মেয়েটা। আচ্ছা, আজকে তো অনেক দিন ক্লাস শুরু হয়ে গেছে, তুমি এতদিন আসোনি কেন? আসলে একটু সমস্যার মধ্যে ছিল, তাই আসা হয়নি। দেখো রাতুল, আমরা যেহেতু একই ক্লাসে, তাহলে আমরা সমবয়সী, আমরা একে অপরকে তুই বলবো। ওরা দুজনে যখন কথা বলছিল, কলেজের প্রফেসর মিরাজ চৌধুরী এগিয়ে আসে আর শুভকে উদ্দেশ্য করে বলে, শুভ, তোমাকে একটা কাজ করতে হবে। সামনের সপ্তাহে আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান হবে, সেই উপলক্ষে কলেজে অনুষ্ঠান হবে, কিছু দায়িত্ব তোমাকে দিব। তারপর রাতুলের দিকে তাকিয়ে শুভকে মিরাজ চৌধুরী বলল, আচ্ছা, এই ছেলেটা কি নতুন? হ্যাঁ স্যার, আমরা একই ডিপার্টমেন্টে, ও আজকে থেকে এই কলেজে এসেছে। ঠিক আছে, ওকে তাহলে কিছু দায়িত্ব দেওয়া যাবে। আজকে ক্লাস শেষে তোমরা আমার সাথে দেখা করবে। ক্লাস শেষে বেঞ্চে বসেছিল বর্ষা, লিপি, ওদের বন্ধু নিধি। বর্ষা ক্লাসে বসে ম্যাও ম্যাও করে বিড়ালের মতন ডাকছে। তখন মিরাজ স্যারের ক্লাসে চলছিল। ক্লাস চলাকালীন কেউ যদি কিছু করে, স্যার খুব রেগে যায়। সে শেষের বেঞ্চে আসে আর সকলের উদ্দেশ্য করে বলে, এই, তোমাদের মধ্য থেকে কে এইভাবে ডাকছিল? কেউ কোনো কথা বলে না। ওদের পাশে ছিল রাতুল আর শুভ। মিরাজ ওদেরকে উদ্দেশ্য করে বলল, রাতুল, তুমি আজকে কলেজে প্রথম এসেছো, তুমি মিথ্যা কথা বলবে না। তুমি বলো কেউ এইভাবে ডাকলো। তুমি যদি সত্য বলো, তোমাকে পুরস্কার দেওয়া হবে। মিরাজ স্যারের কথা শুনে রাতুল বলল, স্যার, পুরস্কার দিতে হবে না, আমি সত্যি কথাটাই বলবো। তারপর বর্ষাকে দেখিয়ে বলে ও ডেকেছে। রাতুলের কথা শুনে বর্ষা রাতুলকে বলে, স্যার, ওই ছোট লোকটার কথা শুনবেন না। বর্ষার কথা শুনে মিরাজ স্যার খুব রেগে যায় আর বর্ষাকে বলে, তুমি ওকে ছোট লোক বলছো কেন? ও সত্যি কথা বলেছে বলে ও যদি ছোট লোক হয়, তাহলে তুমি কে? স্যার, ছোট লোক বলার কারণ আছে। দেখছেন, ওকে পোশাক পরে এসেছে পুরো একটা খ্যাত মার্কা ছেলে। পড়াশোনা করতে এসেছো, সুন্দর চেহারা দেখাতে আসেনি তো। পোশাকে কি আসে যায়, ওর ট্যালেন্ট দেখো। ও পড়াশোনায় যথেষ্ট ভালো ছেলে। আর তুমি তো এই কলেজে এসেই যত রকমের দুষ্টুমি সব করে বেড়াচ্ছ। তুমি তো নিজের খারাপ কাজ করছো আর সাথে আশেপাশের সবাইকে খারাপ করে তুলছো। তারপর সকলের উদ্দেশ্যে মিরাজ স্যার বলল, তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা কলেজে এসেছো পড়াশোনা করতে। তোমাদের বাবা মা পাঠিয়েছে তোমাদের স্বপ্ন পূরণ করতে, সেই সাথে বাবা মার ইচ্ছাকে পূরণ করতে। তোমরা দুষ্টুমি করবে কেন? তোমরা তো যথেষ্ট ম্যাচিওর। পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম অন্যায় আমি মেনে নিব না। আমি সকলকে বলছি, আমি যখন ক্লাস নিব, আমার ক্লাস চলাকালীন কেউ যদি কোনো রকম বদমাইশি করে, আমি কিন্তু গার্ডিয়ান কল করব। আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম, দ্বিতীয়বার আমি কিন্তু কাউকে সুযোগ দিব না। বর্ষা একটা অহংকারী মেয়ে। কলেজের ইউনিয়ন লিডার রাকিবের বান্ধবী সে। সের জন্য বর্ষার খুব অহংকার। তাছাড়া তার বাবা একজন বিজনেসম্যান। সে বড় লোকদের আদরের মেয়ে। আজকে রাতুল ক্যান্টিনে টিফিন করছিল। হঠাৎ নিধি সেখানে যায় আর রাতুলকে বলল, সরি রাতুল, বর্ষা যেটা তোর সাথে করেছে সেটা ঠিক কাজ করেনি। ও অহংকারী একটা মেয়ে। আসলে বাপের পয়সা থাকলে যা হয়, ওইভাবে জুতোটা না চাললেও পারতো। নিধির কথায় রাতুল কিছু বলে না। সেটা দেখে নিধি বলল, কি হলো রাতুল, তুই আমার সাথে কথা বলবি না? নিধির কথা শুনে রাতুল বলল, কেন কথা বলবো না? আমার সাথে কথা বললেই আমি কথা বলবো। ও আচ্ছা, তাহলে আমি এতক্ষণ ধরে বকবক করছি, আমার কথা কি শুনতে পাসনি? শুনতে পাচ্ছি, কি বলবো? এই যে এতক্ষণ ধরে আমি বললাম বর্ষার বিষয়ে। দূর, ওইসব নিয়ে মাথা ঘামানোর আমার সময় নেই। আমি কলেজে পড়তে এসেছি, তাই পড়াশোনাটা ভালো করে করতে চাই। নিধি রাতুলকে খাবারটা দিয়ে তাকিয়ে দেখে রুটি আর তরকা। নিধি বলল, বাড়ি থেকে খাবার এনেছিস? হ্যাঁ রে, যে আন্টির বাসায় থাকি সে আন্টি করে দিয়েছে। তোর খাবারটা দেখে আমার লোভ হচ্ছে, আমি কি খেতে পারি একটু? অবশ্যই।
নিধি ও রাতুল বসে বসে গল্প করতে থাকে। নিধি বলল, জানিস আমিও তোর মতো গরিবের মেয়ে। আমার মা একটা কারখানায় কাজ করে, আমার বাবা নেই। আমরা 2 বোন, আমি বড়, আমার থেকে 6 বছরের ছোট একটা বোন আছে। সে এখন ক্লাস 8-এ পড়ে। তার নাম তানিশা। জানিস আমার ওই বর্ষাকে ভালো লাগে না, কিন্তু কি করব, বাধ্য হয়ে ওর সাথে মিশি। ওর যে বয়ফ্রেন্ড আছে আমাদের কলেজের ছাত্রনেতা, যদি ওর সাথে কোনো বিষয়ে সহমত না হয় তাহলে আমাকে ফেল করিয়ে দেবে, সেই ভয়ে ওর সাথে কথা বলি। তারপর একটু থেমে রাতুলকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা রাতুল, তুই প্রাইভেট নিয়েছিস? না, এখনও নেওয়া হয়নি, তবে নেব। এই তো কয়েকদিন সবে কলেজ শুরু করেছি। এই কলেজের মিরাজ স্যার প্রাইভেট পড়ায়, কিন্তু ওনার রেট একটু বেশি। আমি তো গরিব, আমি দিতে পারবো না। আমাদের ডিপার্টমেন্টে অনেকেই পড়ে। আমারও সেম অবস্থা, তবে আমি কিছু প্রাইভেট পড়াবো, তাতে আমার কলেজের খরচ হয়ে যাবে। আমি যে আন্টির বাড়িতে থাকি, ওই আন্টিকে এক ভদ্রলোক বলেছে আমি কালকেই দেখা করব। খুব ভালো, তোর খরচটা তুই নিজেই থেকেই চালাতে পারবি। আমি অবশ্য কিছু করি না, এখনো বেকার আছি। তবে ভাবছি আমিও কিছু ছেলে মেয়েকে পড়াবো, তাহলে আমার হাত খরচটা হয়ে যাবে। আসলে মা তো সকালে বেরিয়ে যায়, আমাকে বাড়ির সব কাজ করতে হয়। বোন ছোট, কিছু করতে পারে না। তারপর আবার কলেজ থেকে গিয়ে আবার রান্না করতে হয়। বাড়িতে বসে আমি সেলাইয়ের কাজ করি। সেলাই মেশিনটা কতদিন ধরে খারাপ হয়ে গেছে, টাকার জন্য সারাতে পারছি না। তা না হলে এ মাসে অনেকগুলো অর্ডার ছিল, ভালো পয়সা আসতো। ওদের কথাবার্তার মাঝে বর্ষা আসে আর নিধিকে বলল, এই খ্যাতমার্কা ছেলেটার সাথে কি কথা বলছিস? আমি ওর সাথে কি কথা বলছি তার কৈফিয়ত তোকে দেব নাকি? নিধির কথা বলা শেষ হওয়ার সাথে সাথে বর্ষা তার গালে সপাটে একটা চড় মারে। আকস্মিক আক্রমণে নিধি কিছু বুঝতে পারে না। সে সাথে সাথে সেখানে পড়ে যায় আর সামনে টেবিলে থাকায় টেবিলের আঘাত লেগে তার কপালটা কেটে যায়। বর্ষার দাঁত কটমট করতে করতে বলল, আমার সাথে এইভাবে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? তুই তো জানিস আমার ক্ষমতা কতটা। তোর সাহস খুব বেড়ে গেছে। দেখ তোর কি অবস্থা করি আমি। আজকে তোর কলেজের শেষ দিন, আর এই খ্যাতমার্কা ছেলেটার কি করি তুই শুধু দেখবি। তারপর হাতের তুড়ি বাজিয়ে ওদের দুজনের উদ্দেশ্য করে বলল, তোদের 2 জনকে 24 ঘন্টার মধ্যে যদি কলেজ থেকে না তাড়াই তাহলে আমার নাম বর্ষা রহমান নয়। রাতুল নিধিকে তোলে আর ঠিক সেই সময় মিরাজ ওখানে আসে আর রাতুলকে উদ্দেশ্য করে বলে, রাতুল, নিধির কি হয়েছে? স্যার, বর্ষা ওকে চড় মেরেছে আর ওর সামলাতে না পেরে উল্টে পড়ে যায়, আর ওর মাথাটা টেবিলে লেগে মাথাটা অনেকটা কেটে গেছে এবং রক্ত বেরোচ্ছে। ও কি করছিল? ও কিছু করেনি, ও শুধু আমার সাথে কথা বলেছিল। সামান্য তোমার সাথে কথা বলার জন্য বর্ষা ওকে চড় মারল? হ্যাঁ স্যার। মিরাজ তারপর নিধির উদ্দেশ্য বলল, নিধি, ও তোমাকে চড় মারল আর তুমি কিচ্ছু বলতে পারলে না? তুমি তো ওকে উল্টে দিতে পারতে। স্যার আমরা গরিব মানুষ, আমাদের ক্ষমতা কতটুকু বলুন? নিধির কথায় মিরাজ খুব রেগে যায়। সে রাতুলকে উদ্দেশ্য করে বলেন, রাতুল, তুমি নিধিকে নিয়ে অফিস রুমে এসো। ওর কপালটা কেটে গেছে, ব্যান্ডেজ করতে হবে। তারপর রাতুল নিধিকে নিয়ে অফিস রুমে যায়। মিরাজ নিধির কপালটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয় আর নিধিকে বলে, কেউ যদি কিছু বলে মুখ বন্ধ রাখবে না। ছবল যদি নাও মারতে পারো, ফোঁস করতে কিন্তু ছাড়বে না, তা না হলে ওরা তোমাকে দুর্বল ভেবে বারবার আঘাত করবে। মিরাজের কথা বুঝতে পেরে নিধি হাসে। সেটা লক্ষ্য করে মিরাজ বলে, হাসলে যে? আমি কি বলছি আমার কথা বুঝতে পারোনি? বুঝতে পেরেছি স্যার, কিন্তু কি করব বলুন? জলে নেমে কুমিরের সঙ্গে বিপদ করে কি লাভ? কেন এই কথা বলছো? আমাদের কলেজের ছাত্রনেতা রাকিব ভাইয়া, ও হলো বর্ষার বয়ফ্রেন্ড। যদি আমরা ওর বিপক্ষে কিছু বলি তাহলে ও রাকিব ভাইয়াকে বলে আমাদের ফেল করিয়ে দেবে। স্যার আমরা স্বপ্ন নিয়ে পড়তে এসেছি, তাই ওর সাথে বিবাদ করে আমাদের ক্যারিয়ার নষ্ট করে দিতে চাই না। নিধির কথা বুঝতে পেরে মিরাজ বলল, ও এই ব্যাপার। তারপর রাতুলকে উদ্দেশ্য করে বলল, রাতুল, তোমরা কি নতুন? স্যার আমি কি বলবো? আমি কি বলবো মানে? একটা মানুষ দিনের পর দিন অন্যায় করবে, সে ক্ষমতার পাওয়ার দেখাবে, আর তোমরা নীরবে তা সহ্য করবে? এইগুলো ঠিক নয়। রাতুল, তোমাকে সাহসী হতে হবে। আমি তোমার রেজাল্ট দেখেছি, খুব ভালো পারফর্ম তোমার। অনেক সম্ভাবনা আছে তোমার মধ্যে। তোমাকে অনেক বড় হতে হবে, তাই এখন থেকে সাহস অবলম্বন করো আর অন্যায়ের প্রতিবাদ করো। যেটা মিথ্যে সেটাকে মিথ্যা বলে প্রমাণ করো, সেটাকে সত্যি বলে মেনে নিবে না। আমি তোমাদের ভালোর জন্যই বলছি। আমি থাকি আর নাই থাকে, আমার কথাগুলো মিলিয়ে নিবে। তারপর একটু থেমে ওদের দুজনের উদ্দেশ্য করে বলল, আমি তোমাদের দুজনের কথা শুনেছি।
তোমরা প্রাইভেট টিচার চাইছো। আমি কলেজের সামনে কোচিং করাই, তোমরা দুজনে চাইলে আমার কাছে পড়তে পারো। আর তোমরা যে বেতনের কথা বলছিলে, আমার কোনো দাবি নেই, তোমরা তোমাদের মতো ফি দিবে। আজকে রাতুল ও নিধি মিরাজের কাছে পড়তে এসেছে। শুভ আগে থেকেই ওখানে পড়তো। মিরাজ স্যারের পড়ানো খুবই ভালো, ছাত্রছাত্রীদের সাথে বন্ধুর মতন কথা বলে। রাতুলের মধ্যে একটা জড়াতে কাজ করত, কিন্তু সেই স্যারের সান্নিধ্যে আস্তে আস্তে ওর মধ্যে পরিবর্তন দেখা দেয়। রাতুল তার দুর্বলতা কাটিয়ে সাহসী হয়ে ওঠে। আজকে রাতুল বাড়িতে এলে সায়েরা বেগম রাতুলকে বলেন, রাতুল, তুই তো প্রাইভেট পড়াশোনার কথা বলছিলিস। আমি দেখেছি আমাদের দোকানে খাবার কিনতে আসে নাসির ভাইয়া, ওর 2 ছেলে মেয়ে আছে। একজন ক্লাস 8-এ পড়ে, ক্লাস 5-এ মাসে 2000 টাকা দিবে। তুই একটু ওনার সাথে দেখা করবি, আর এই ফোন নাম্বার, তুই ফোন করে কথা বলে নিতে পারিস। ঠিক আছে আন্টি, আমি কথা বলে নেব। তারপরের দিন রাতুল নাসির খানের সাথে দেখা করে, বাচ্চাদের পড়ানোর জন্য কথা বলে। মাসে 2000 টাকা দেবে 2 বাচ্চাকে পড়ানোর জন্য। আজকে কলেজে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল নিধি, রাতুল ও তাদের বন্ধুরা। হঠাৎ নিজের ফোনটা বেজে ওঠে। এরা তুলতে ফোনের মধ্যে একটা মিষ্টি মেয়ের ছবি দেখতে পায়। নিধির কথা বলা শেষ হলেই রাতুল নিধিকে বলে, নিধি, তোর ফোনে এই মেয়েটা কে রে? কেন? দেখে মনে হয় খুব মিষ্টি মেয়েটা। তোর ভালো লেগেছে মেয়েটাকে? অবশ্যই মিষ্টি, আমার ছোট বোন। ওর নাম তানিশা, ও ক্লাস 8-এ পড়ে। এই 14 বছর বয়স। আমার বোন বড় হোক, তারপর তোকে আমার বোনের জামাই করে নেব। নিধির কথা শুনে ওখানে উপস্থিত সকলে হেসে ওঠে। রাতুল লজ্জায় মাথা হেট করে নেয়। শুভ বলে, নিধি, তোর বোনের জামাই? তোর বোনের কথা শুনে তো লজ্জা পাচ্ছে। না জানি তোর বোনকে কাছে পেলে কি করবে? পুরো পাগল হয়ে যাবে। আমার বোন তো নয়, পুরো আগুনের গোলা, ছুঁড়ে দিলে বোম হয়ে যাবে। রাতুলের যে কি অবস্থা হবে ভেবে আমি অস্থির হয়ে যাচ্ছি। ওদের কথায় মাঝে রাতুল বলে ওঠেন, কেন রে, তোর বোনের মধ্যে কি আছে? দেখবি আমার বোনকে? ঠিক আছে, সামনের রবিবার মা বাড়িতে থাকবে, ওই দিন বোনের জন্মদিন। তোদের সকলের আমাদের বাড়িতে দাওয়াত রইল। নিধির কাছ থেকে দাওয়াত পেয়ে সকলেই খুব খুশি হলো। আজকে সামিরা তার মাকে বলছে, মা, তোমরা ভাইয়ের সাথে যেটা করেছো সেটা ঠিক কাজ করোনি। ভাইয়াকে এভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া তোমাদের উচিত হয়নি। মেয়ের কথা শুনে রুনা বেগম আগুনে ঘি পড়ার মতন জ্বলে ওঠে আর চিৎকার করে বলল, যা করেছি বেশ করেছি, তুই একটাও কথা বলবি না। মা, ভাইয়া তোমার নিজেরই ছেলে তো। সামিনা যখন রুনা বেগমের কথা বলছিল তখন জাবেদ তালুকদার রুমে ঢুকে আর সামিরাকে উদ্দেশ্য করে বলল, সামিরা, মাকে কি প্রশ্ন করছিস? কোন সন্তান তার মাকে এই ধরনের প্রশ্ন করতে পারে? মায়ের ব্যবহার দেখে এই প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আমার এই বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। তোমরা আমাকে কোথাও পাঠিয়ে দাও। কিছুদিন অপেক্ষা করো, তোকে একবার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব, সেই ব্যবস্থা করে রেখেছি। আর তো মাত্র কয়েকটা দিন। রুনা বেগমের কথায় সামিরা মায়ের দিকে তাকায়, তারপর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সামিরা চলে গেলে জাবেদ তালুকদার রুনা বেগমকে উদ্দেশ্য করে বলল, তুমি কেন এসব কথা বলতে গেলে? ও এখন ছোট, ও কি জানে? বয়সটা ছোট হলে কি হবে, কথা ভালোই জানে। এসব কথা ছাড়ো, ওর সামনে এখন এসব কথা বলার দরকার নেই। আর কালকে কলেজের অনুষ্ঠান আছে, তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে যাবে তো? হ্যাঁ, তুমি কলেজে ওনার আর আমি কলেজ কমিটির চেয়ারম্যান, আমাকে তো যেতেই হবে। তোমাকে তো ইনভাইট করেছে, তুমি যাবে না? আমার একটা কাল মিটিং আছে, তাই আমি যেতে পারবো না। তুমি গাড়ি নিয়ে চলে যাবে। আর তাছাড়া জাহাঙ্গীর যাবে তো তোমার সাথে? হ্যাঁ, জাহাঙ্গীর ভাইকে যেতেই হবে। আজকে স্কুলে নবীন বরণ অনুষ্ঠান, অনেক অতিথি এসেছে অনুষ্ঠানে। রুনা বেগম ও জাহাঙ্গীরকে দেখে রাতুল একটু সাইডে সরে যায়। নিধি বলে, রাতুল, তুই চলে যাচ্ছিস কেন? অনুষ্ঠান দেখবি না? আমরা কলেজে এবছর নতুন, আমাদের সবাই বরণ করবে, আর তুই চলে যাচ্ছিস? আমার একটা কাজ আছে, আমাকে বাড়িতে যেতে হবে, তুই যা। কথাটা বলে রাতুল ওখান থেকে চলে যায়। সে জানে কোনোভাবে ধরা পড়ে গেলে হয়তো এই কলেজ থেকে সে তার পড়তে পারবে না। ও জানতো না ওর বাবা কলেজে ওনার, আর রুনা বেগম ও জাহাঙ্গীর তালুকদার ওই কলেজের কমিটির সদস্য। কলেজের ছাত্রনেতা রাকিবের বাবা পারভেজ চৌধুরী আসে রুনা বেগমকে জিজ্ঞাসা করে বলে, ম্যাডাম, আমাদের সম্পর্ক তাহলে নতুন করে আবার কবে শুরু হচ্ছে? ছেলে মেয়ে তো বড় হচ্ছে, বড় হতে দিন, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। মেয়ের কত বয়স হলো? 16 বছর। তাহলে আর 3 বছর, 3 বছর পর আমরা তাহলে বিয়ে হচ্ছে।
এদিকে বর্ষা ও রাকিব দুজনেই গল্প করছে। পারভেজ চৌধুরী ছেলেকে নিজের কাছে ডাকে আর রুনা বেগমকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, এই আমার ছেলে। পারভেজ চৌধুরীর কথায় রুনা বেগম রাকিবকে দেখে রাকিব রুনা বেগমকে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছি আন্টি। এখন কি করছো? এখন MA করছি, তার সাথে রাজনীতি করি। আমার বাবার ব্যবসা দেখাশোনা করছি। খুব ভালো। আমার মেয়ে সামিরাকে দেখেছো? না, দেখিনি আন্টি। তারপর রুনা বেগম তার ফোন থেকে তার ফটো বার করে রাকিবকে দেখিয়ে বলে, এই আমার মেয়ে সামিরা এখন 16 বছর বয়স, এবার মাধ্যমিক দেবে। রাকিব রুনা বেগমের ফোনে সামিরার ছবি দেখে ওখান থেকে ছবিটা নিজের ফোনে নিয়ে নেয়। সেটা দেখে পারভেজ চৌধুরী, জাহাঙ্গীর তালুকদার আর রুনা বেগম হাসতে থাকে। পারভেজ চৌধুরী বলে, বাবা 3টে বছর অপেক্ষা কর, তারপরেও তোমারই হয়ে যাবে, তখন আর ফটো দেখতে হবে না। বাবার কথা শুনে রাকিব হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। রাকিবের সাথে বর্ষা ছিল, সে কিছু বুঝতে পারছে না। বাইরে বেরিয়ে এসে বর্ষা রাকিবকে বলে, রাকিব আঙ্কেল তখন কি কথা বলছিল আমি কিছু বুঝতে পারছি না। আর এই যে ছেলেটার ছবি নিলে, এই মেয়েটা কে? রাকিব ছবিটা দেখতে দেখতে ছবিটা থেকে একটা চুমু খায়। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েটা আমার বউ, আমার পিচ্ছি বউ। আমার বউ? এ কথা শুনে বর্ষা রেগে যায় আর রাকিবকে বলে, তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? তাহলে তুমি আমার সাথে প্রেম করছো কেন? আরে, এ বিয়ে বাবা ঠিক করেছে। এই মেয়েটার নাম সামিরা, এর বাবা দেশের রাষ্ট্রপতি। ওই যে ম্যাডামকে দেখলে, ওটা রাষ্ট্রপতি জাভেদ তালুকদারের স্ত্রী। আর পাশে বসে আছে জাহাঙ্গীর তালুকদার, ওর নিজের ভাই, আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। ওরাই কলেজের কমিটির সদস্য। ও, তার মানে রাষ্ট্রপতির মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে, তো তুমি আমার সাথে প্রেম করছো কেন? বর্ষার কথায় রাকিব হাসতে থাকে। তুমি বোঝো না কেন ডার্লিং? এ বিয়েটা বাবা ঠিক করেছে। এখানে বাবার স্বার্থ আছে। ও একটা মাত্র বাবার মেয়ে, বুঝতে পারছো? ভবিষ্যতে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আর আমি তো তোমায় পছন্দ করি। সমাজের সামনে একে স্বীকৃতি দিলেও আমার মনে শুধু তোমারই জায়গা থাকবে। এ বাবার একটা মেয়ে, কোনো ভাই নেই? ছিল, তবে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছি। কেন তাড়িয়ে দিয়েছে? ওই যে ম্যাডাম, রুনা বেগম আর তার আশিক জাহাঙ্গীর তালুকদার, ওরা দুজনে ষড়যন্ত্র করে ওনার ছেলেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে ছেলেটা কি রুনা বেগমের নিজের সন্তান ছিল না? মনে হয় না। নিজের ছেলে হলে কেউ কি এইভাবে তাড়িয়ে দিতে পারে? ডালমে কুছ কালা হে। আমি কিছুটা জানি, সবটা জানি না। তবে যাই হোক, এসব জেনে আমার কোনো লাভ নেই। আমার দরকার টাকা আর ক্ষমতা। ওই দুটো পেলেই আমি আছি, আর তা না হলে আমি নেই। তার মানে সমাজে আমার কোনো জায়গা নেই? তোমার জায়গা আমার মনে, আমার হৃদয়ে। এখানে তুমি চিরকাল বিচার করবে, বুঝতে পেরেছো? কথাটা বলে দুজনে হাসতে থাকে। তাদের কিছুটা দূরে রাতুল দাঁড়িয়েছিল। সে তাদের কথা সব শুনতে পায়। তার খুব কষ্ট হয়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তার মনে সন্দেহ হয়, কারো নিজের মা এরকম করতে পারে? সে কলেজ থেকে বাড়ি ফিরে আসে, এসে চুপচাপ নিজের রুমে শুয়ে পড়ে। তাকে দেখে সায়রা বেগম বলে, বাবা চুপচাপ এসে শুয়ে পড়লি, শরীর খারাপ নাকি? না আন্টি, আমি ঠিক আছি। কলেজে আজকে নবীনবরণ অনুষ্ঠান ছিল, নিশ্চয়ই ভালো খাওয়া দাওয়া হয়েছে? না আন্টি, আমি কিছু খাইনি, আমি তার আগেই চলে এসেছি। ঠিক আছে, তুমি বসো, আমি খাবারটা গরম করে নিয়ে আসছি। আন্টি, কিছু খেতে ভালো লাগছে না, এখন আমি ঘুমাবো। ঠিক আছে রাতুল, তাহলে তুমি রেস্ট নাও, আমি দোকানে চলে যাচ্ছি। সায়রা বেগম দোকান থেকে বাড়ি ফিরে দেখে রাতুলের গায়ে খুব জ্বর। সে কাঁপছে আর ভুলভাল বকছে। সে বলছে, উনি আমার মা নয়, উনি আমার মাও হতেও পারে না। মা কখনো এমন হয় না, নিশ্চয়ই কিছু রহস্য আসে। আর সামিরা ওর ক্ষতি করতে চাইছে, আমাকে বাঁচাতে হবে। ওর ক্ষতি আমি হতে দেব না, আমি ওর ভাইয়া। রাতুল যখন বিড়বিড় করে এসে বলছে, সায়রা বেগম রাতুলকে ডাকতে থাকে। রাতুল, রাতুল, কি হলো তোমার? আর তুমি কি সব ভুলভাল বকছো? জ্বরের ঘোরে রাতুল সাড়া দেয় আর বলে, আন্টি, আমার কিছু ভালো লাগছে না, আমি খাবো না, আপনি ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে, কিন্তু বাবা তোমার গা যে প্রচুর গরম, তোমার মনে হয় জ্বর এসেছে। আমার কাছে জ্বরের ট্যাবলেট আছে, তুমি এটা খেয়ে নাও, তাহলে জ্বর কমে যাবে। আন্টি, আমার কিছু ভালো লাগছে না।
তা বললে হয়? ওষুধ না খেলে জ্বর যে ভালো হবে না। কালকে তো আবার কলেজ যেতে হবে, তারপর ওদের বাড়িতে পড়ানো আছে। তারপর সায়রা বেগম জোর করে কিছু খাইয়ে দিয়ে রাতুলকে জ্বরের বড়ি খাইয়ে দেয় আর মাথায় জলপট্টি দিতে থাকে। রাতুল সায়রা বেগমের হাত ধরে বলে, তুমি আমার মা, আমার মা। রাতুলের মা ডাকে সায়রা বেগম কেঁপে ওঠে। তার অতীতের কিছু কথাও মনে পড়ে যায়। সে সেখান থেকে উঠে যায় আর তার আলমারি থেকে ছোট একটা শিশুর ফটো বের করে ফটোতে হাত দিয়ে সায়রা বেগম কাঁদতে কাঁদতে বলে, জানি না বাবা, তুই কোথায় কোথায় হারিয়ে গেছিস। এই ছেলেটাকে দেখে কেন বারবার আমার তোর কথা মনে হচ্ছে। হে আল্লাহ, হে কোন পরীক্ষা তুমি আমার নিচ্ছ? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি পথ দেখাও আল্লাহ। এই তো আমার সেই হারিয়ে যাওয়া ছেলে নয় তো? কিন্তু এর তো মা আছে, এর তো সব কিছু আছে, তাহলে কেন এমন মনে হচ্ছে? স্বামীর সাথে আমার একদিনের সম্পর্ক, আর সেই সম্পর্কেই আমার গর্ভে সন্তান আসে। তারপর আমি আর মনে করতে চাই না সেসব দিনগুলো। জানি না সৃষ্টিকর্তার কী কী আমার কপালে লিখে রেখেছে, তবে আমি সব কিছু থেকে মুক্তি চাই। আমাকে মুক্তি দাও আল্লাহ। তারপরের দিন সকালে রাতুলের ঘুম ভাঙে। রাতুল দেখে সায়রা বেগম তার কপালে হাত দিয়ে তার পাশে ঘুমিয়ে আছে। রাতুল সায়রা বেগমকে তার পাশে ঘুমাতে দেখে তার মুখের দিকে তাকায়, তারপর বলে, আন্টি, আপনি এখানে? তার মানে সারা রাত আপনি এভাবেই শুয়েছিলেন? রাতুলের কথায় সায়রা বেগম ঘুম ভেঙে যায়। রাতুলকে বলে, হ্যাঁ বাবা, আর রাতে তোমার জ্বর এসেছিল, আমি তাই মাথায় জলপট্টি দিচ্ছিলাম। আর তুমি কি সব আজে বাজে বকছিলে? এখন তুমি ঠিক আছো তো বাবা? হ্যাঁ আন্টি, এখন আমি ঠিক আছি। তাহলে আমি খাবার রেডি করছি। তুমি তো আবার কলেজে যাবে তো? না, আমি আজকে কলেজে যাব না, কলেজ ছুটি। কালকে অনুষ্ঠান হয়েছে, সেই জন্য আমার কিছু কাজ আছে, আমি সেখানেই যাব। আচ্ছা ঠিক আছে। সায়রা বেগম দোকানে চলে গেলে রাতুল তার বাড়ির দারোয়ান নুরুল ইসলামকে ফোন করে আর বলে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো হঠাৎ কি মনে করে আমায় ফোন করেছো? চাচা, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, তুমি তাহলে শিয়ালদা স্টেশনে চলে এসো। আমি আজকে একটা কাজে শিয়ালদা যাব, আমি ওখানে তোমার সঙ্গে দেখা করে নেব। তারপর রাতুল নুরুল ইসলামের সাথে শিয়ালদা স্টেশনে দেখা করে। রাতুল নুরুল ইসলামকে বলল, রাতুল, তুমি কেন আমার সঙ্গে দেখা করতে চেয়েছো? চাচা, আমার কিছু কথা আছে যা আমি জানতে চাই। আর চাচা, আমি তোমাকে বিশ্বাস করি আর তুমিও আমাকে সবটাই সত্যি বলবে। আমার মনে হচ্ছে তুমি সব কিছু জানো, তাই আমার দিব্যি। তুমি যদি আমাকে নিজের সন্তান মনে করো, তুমি কিন্তু আমার কাছে কিছু মিথ্যে বলবে না। রাতুলের এই কথা শুনে নুরুল ইসলাম ভয় পেয়ে যায়। সে কি বলবে বুঝতে পারে না। রাতুল নুরুল ইসলামকে বলে, তুমি আমাকে যার বাড়িতে পাঠিয়েছ সেই সায়রা আন্টিও আমার নিজের মা। রাতুলের কথা শুনে নুরুল ইসলাম রাতুলের দিকে তাকায়, তার চোখে জল। তার ইচ্ছে হয় না মিথ্যা বলায়। রাতুলের মুখের দিকে তাকিয়ে সে বলে, হ্যাঁ বাবা, সবটাই সত্যি। ওই সায়রা আপু তোর নিজের মা। ও আমার ফুফির মেয়ে, আমাদের বাড়িতেই থাকতো। আমার বড় চাচার মেয়ে রুমা বেগম। ও ষড়যন্ত্র করে তোর মাকে পাগল বানিয়েছে। তুই যখন 6 মাসের, তখন তোর মা তোকে ঘুমের ওষুধ খাইয়ে স্টেশনে রেখে চলে এসেছিল। তার আগে ও তোর মাকে পাগলের ওষুধ খাওয়াতো। তোর মা আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছিল। সবাই বলতো স্বামী না থাকার জন্য চিন্তা করে নাকি পাগল হয়ে যাচ্ছে। আসল কথা কেউ জানতো না, শুধু আমি জানতাম। আমাকে ভয় দেখিয়ে রুনা মুখ বন্ধ রাখতে বলেছিল। আমি একদিন তোর মাকে প্ল্যাটফর্মে পাগল অবস্থায় পাই। তারপর আমি করিয়ে ওকে সুস্থ করে তুলি। আমার এক পরিচিতির মাধ্যমে একটা কাজ জোগাড় করে ওই কলোনিতে বাড়ি ভাড়া নিয়ে ওকে রেখে আসি, যাতে এই বাড়ির লোক ওর খবর না জানতে পারে। নুরুল ইসলামের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে রাতুল বলে, ওনার রুমে একটা বাচ্চার ছবি দেখেছি। ওই ছবিটা আমারই ছবি, কারণ ওরকম একটা ছবি আমি আমার ঘরে দেখেছি। কালকে রাতে আমার খুব জ্বর হয়েছিল। ওই মহিলা আমার মাথায় জলপট্টি দিয়েছে, তারপর আমার জল কমে যায়। আমি বাথরুমে গিয়েছিলাম আর দেখেছি বাচ্চাটা ফটো নিয়ে উনি কান্নাকাটি করছে। তখনই আমি বুঝতে পারি আমার যখন 6 মাস তখন নাকি ছবিটা তোলা হয়েছিল। তবে চাক, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সত্যিটা জেনে গেছি। তবে ওদের পরিকল্পনা আমি সফল হতে দেব না। তার আগে আমি কি করি শুধু তুমি দেখো। আমার মাকে নিয়ে এত বড় একটা মিথ্যা নাটক। আমার মাকে অসম্মান করেছে, আমাকে মায়ের থেকে আলাদা করেছে, বাবার সাথে মায়ের দূরত্ব তৈরি করেছে।
আমি তো এই মানুষগুলোকে ছেড়ে দেব না। আর আমার বাবা জাভেদ চৌধুরী, সে কেন নীরব আছে সেটাও আমাকে জানতে হবে। আর ওই কলেজে অনেক অন্যায় হয়েছে, তার পেছনে ওদের হাত আছে, আমি সেটাও দেখব। শুধু আমাকে একটু সময় দাও। রাতুলের কথা শুনে নুরুল ইসলাম আশীর্বাদ করে আর বলেন, দোয়া করি বাবা তুমি তোমার লক্ষ্য পূরণ করো, আর আমার বিশ্বাস তুমি পারবে। মামা, এবার তো আমি আপনাকে মা বলে ডাকতে পারি? রাতুলের কথায় নুরুল ইসলাম হাসলো আর বলল, হ্যাঁ অবশ্যই। তবে এখন মাকে কিছু বলার দরকার নেই, আমি তো জেনে গেছি আমার আসল পরিচয়। বাড়িতে এসে রাতুল দেখে সায়রা বেগম চুপচাপ বসে কিছু ভাবছে। রাতুল সায়রা বেগমের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে আর বলে, মা, আমার মাথাটা একটু টিপে দেবে, খুব যন্ত্রণা হচ্ছে। রাতুলের মা ডাক শুনে সায়রা বেগম অন্তর কেঁপে ওঠে। সে রাতুলকে বলে, আমাকে মা বললে বাবা? তুমি তো আমার মা, তুমি আপত্তি করো না, আমি তোমাকে মা বলেই ডাকবো। তোমার মধ্যে আমি মায়ের গন্ধ খুঁজে পাই। রাতুলের কথা শুনে সায়রা বেগম তার কপালে স্নেহের চুম্বন দেয় আর বলে, মা ডাক শোনার জন্যই এতদিন আমি অপেক্ষা করছি। আকাশে মেঘ করেছিল, মুষলধারে বৃষ্টি। কোচিং সেন্টারে বসে আছে মিরাজ চৌধুরী। এখনও ছেলেমেয়েরা কেউ পড়তে আসতে পারেনি, হয়তো বৃষ্টি পড়ছে বলে। হঠাৎ মিরাজ চৌধুরী একজনের কথা খুব মনে পড়ে। সে তাকে ফোন করে আর বলে, হ্যালো নিধি, তুমি কি আজ পড়তে আসতে পারবে না? স্যার আমি রাস্তায় আছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আমি এতক্ষণ রাতুলের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু রাতুল তো আসেনি। ফোন করছি, সুইচ অফ, মনে হচ্ছে আসবে না। স্যার আপনি কি আজকে পড়াবেন না? কেন পড়াও না? স্যার বৃষ্টি পড়ছে, সেজন্য বললাম, কেউ মনে হচ্ছে আসতে পারবে না, তাহলে আমি এখান থেকে বাড়ি ফিরে যেতাম। কে কি করবে সেটা তাদের ব্যাপার। তুমি যখন এসেছো তখন তুমি চলে এসো, আমি কোচিংয়ে আছি। কিছুক্ষণের মধ্যে নিধি কোচিংয়ে পৌঁছায়। বৃষ্টি পড়ছিল, সাথে ছাতা থাকলেও নিধি ভিজে যায়। নিধিকে দেখে মিরাজের এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়। নিধি চুপচাপ এক জায়গায় বসে থাকে। মিরাজ বলে, তুমি তো খুব ভিজে গেছো নিধি, কিন্তু এইখানে তো কোনো ড্রেস নেই যে তুমি চেঞ্জ করবে। এই ভিজা অবস্থায় থাকলে তোমার তো আবার শরীর খারাপ করবে। ঠিক আছে স্যার, আজকে তো আপনার নোট দেওয়ার কথা ছিল। আজকে কেউ আসেনি, তাই আজকে দিব না, পরের দিন দিব। আজকে পড়তে হবে না। তুমি গান জানো নিধি? না স্যার, আমরা গরিব ঘরের সন্তান, তাই পয়সার অভাবে গান শেখা হয়নি। তুমি গান শুনবে? আমি কিন্তু গান জানি। হ্যাঁ স্যার, শুনবো। মিরাজ খুব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত গান করে। নিধি মুগ্ধ হয়ে শোনে। গান শেষে নিধি বলে, স্যার আপনার গলা খুব সুন্দর। নিধির কথা বলার সাথে সাথে আকাশে বিকট শব্দ বাজ পড়ে আর কারেন্ট চলে যায়। পুরো রুম অন্ধকার। নিধি ভয় পেয়ে যায়। মিরাজ বলে, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি এখানে, তোমার কিচ্ছু হবে না। কথাটা বলে মিরাজ নিধির খুব কাছে চলে আসে। মিরাজের কাছে আসায় নিধির মধ্যে কীরকম একটা অনুভূতির সৃষ্টি হয়। মিরাজ নিধির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কি হলো নিধি? স্যার আমি বাড়ি যাব। বাইরে বৃষ্টি হচ্ছে, কি করে বাড়ি যাবে? আমি জানি না স্যার, আমাকে বাড়ি যেতেই হবে। নিধি অবস্থা বুঝতে পেরে মিরাজ বলে, কিছু মনে করো না, অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম। যদিও আমি স্যার, তুমি ছাত্রী, তবুও বলা উচিত নয়। তবু বলছি, তোমাকে আমার খুব ভালো লাগে নিধি। তোমার প্রতি কিছু একটা অনুভব করি, সেটা কি আমি ঠিক জানি না। আমি চোখ বুঝলে তোমার কথাই মনে পড়ে। কিছুদিন আগে মা বিয়ের কথা বলছিল, জানতে চেয়েছিল আমি কাউকে ভালোবাসি কিনা। আমি সেই মুহূর্তে মাকে কিচ্ছু বলতে পারিনি, কিন্তু রাতের ঘুমিয়ে মায়ের কথাগুলো চিন্তা করছিলাম, আমি কোনো মেয়েকে ভালোবাসি কিনা। আমার 30 বছরের জীবনে কোনো মেয়ের সংস্পর্শে আমি কখনো যাইনি। সেদিন মায়ের বলার পর আমি রাতে তোমাকে অনুভব করলাম। আমি বুঝতে পারছি এটা ঠিক নয়, কিন্তু আমার কিছু করার নেই। আমি না চাইতেও তোমাকে ভালোবেসে ফেলেছি। আজ না কাল হলে আমি বলতাম, তুমিও কি একই অনুভূতি ফিল করো আমার প্রতি? মিরাজের কথায় নিধির কোনো উত্তর দেয় না। মিরাজ নিধির কাছে দাঁড়িয়ে তার নিঃশ্বাসটা অনুভব করে। মিরাজ বলে, কিছু বলছো না কেন নিধি? বুঝতে পারছি না স্যার, কলেজে প্রত্যেকটা ছেলে মেয়ে আপনাকে শ্রদ্ধা করে। আপনি খুব ভালো মানুষ। আমি শুনেছি আপনি অনেককে হেল্প করেন, তাই আপনার মতো মানুষকে ভালো না বেসে থাকা যায়। কিন্তু আমার পরিবেশ পরিস্থিতি আমার সামনে বাধা সৃষ্টি করেছে, তাই আমি চাইলেও পারবো না আপনার মতো মানুষকে কাছে পাওয়া। ভালো যখন বাসো তুমি, চিন্তা করো না। আমি কালকেই মাকে তোমার কথা বলবো, তারপর তোমাকে আমি বিয়ে করব। আমার উপর বিশ্বাস রাখতে পারো।
আর আমার মা আমায় খুব ভালোবাসে, তাই আমার কথায় না বলবে না। বাইরে অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। মিরাজ নিধিকে কোলে তুলে নেয়। নিধি আপত্তি করে না। কোচিনের ভেতরে একটা রুমে আছে। মিরাজ প্রাইভেট পড়ানোর জন্য ভাড়া নিয়েছে, আর মাঝে মাঝে রাত হয়ে গেলে মিরাজ এখানেই থেকে যায়। মিরাজ নিধিকে নিয়ে খাটে শুয়ে দেয়। মিরাজের স্পর্শে নিধি পুরো বোবা হয়ে যায়। সে কিছু কথা বলতে পারে না। সে চোখ বুজে মিরাজের আদর অনুভব করে। তারপর 2 দিন পর নিধি কলেজে আসে। রাতুল নিধিকে বলে, কি ব্যাপার নিধি, সকাল থেকে কলেজে আসিস না কেন? বৃষ্টিতে ভিজেছিলাম, একটু জ্বর ছিল, আসতে পারিনি। চল ক্যান্টিনে যাব। ক্যান্টিনে নিধি, রাতুল ও তাদের 2 জন বন্ধু যখন বসে গল্প করছিল, মিরাজ সেখানে আসে আর ওদেরকে উদ্দেশ্য করে বলে, আজকে তোমাদের যে আমার প্রাইভেট পড়ানোর ছিল আমি পড়াবো না। আজকে আমাদের কলেজ মিটিং আছে। আজকে পড়াটা সামনের সপ্তাহে হবে, কেমন? মিরাজ কথাটা বলে নিধির দিকে তাকায়। নিধি মাথায় হেড করে বসে থাকে। সে লজ্জায় মিরাজের দিকে তাকাতে পারে না। নিধি লজ্জা পাচ্ছে, তাই মিরাজ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে নিধি ফোনে মেসেজ আসে। মিরাজ লিখেছে, অত লজ্জা পেতে হবে না, আমি মায়ের সাথে কথা বলেছি, মায়ের পছন্দ আছে। সামনের সপ্তাহে তোমাদের বাড়িতে যাব, তোমার বাড়ির লোককে একটু জানিয়ে দিবে। নিধির মেসেজ দেখে মুচকি হাসে, আর পাশে রাতুল নিধি ফোনের দিকে তাকায়। সেও কিছু বুঝতে পারে, কিন্তু সেই মুহূর্তে কিছু বলে না। আজকে রাতুল, শুভ ও তাদের 2 জন বন্ধু নিধিদের বাড়িতে এসেছে। নিধির ছোট বোন তানিশার জন্মদিন। সেই উপলক্ষে তানিশা খুব সুন্দর একটা ড্রেস পরেছে, দারুণ লাগছে ওকে। তানিশা ভেতরে ঢুকে সবার উদ্দেশ্যে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তানিশার কথায় শুভ বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। তুমি কেমন আছো তানিশা? আমিও ভালো আছি ভাইয়া। এই ড্রেসটা পরে খুব ভালো লাগছে তোমায়। ধন্যবাদ ভাইয়া। তারপর শুভ একটা টেডি বিয়ার এগিয়ে দিয়ে তানিশাকে বলে। টেডি বিয়ারটা দেখে তানিশা খুব খুশি হয়। সে আর চোখে রাতুলের দিকে তাকায়। সেটা দেখে শুভ বলে, তানিশা, আমার বন্ধু রাতুলকে আর চোখে দেখতে হবে না, সরাসরি দেখো। আমার বন্ধুকে তোমার ফটো দেখে। কথাটা শুভ রাতুলকে বলতে দিল না। তার আগে রাতুল শুভকে চিমটি কেটে ইশারা করে না বলতে বলে। শুভ বলতে গিয়ে থেমে যায়। দেখে তানিশা বলে, এই ভাইয়াটার নাম বুঝি রাতুল? আপু ওর কথা মাঝে মাঝে বলে। আমাকে ভাইয়া বললে সমস্যা নেই, কিন্তু রাতুলকে ভাইয়া বলবে না। কেন ভাইয়া? বললে কি হবে? এখন তো তুমি ছোট, তুমি যখন বড় হবে সব বুঝতে পারবে। আমি তো বড় হয়ে গেছি ভাইয়া। তানিশা কোথায় রাতুলের সহ সকলেই হেসে ওঠে। শুভ রাতুলকে উদ্দেশ্য করে বলে, রাতুল, কিছু বলবি তানিশাকে? ও তোর মুখ দেখে শুনতে চাইছি, ও তো বড় হয়ে গেছে। ওদের কথার মানে তানিশা কিছু বুঝতে পারে না। সে রাতুলের দিকে তাকিয়ে আছে। শুভ বলে, আমার বন্ধুর দিকে তাকিয়ে থাকতে হবে না, আমার বন্ধু লজ্জা পাচ্ছে, বাসরা তোকে মন ভরে দেখবে। ওদের কথা বুঝতে পেরে নিধি তানিশাকে বলল, তানিশা দেখ, মায়ের আর কতটা দেরি, এই ভাইয়াগুলোর খিদে পেয়েছে, খেতে দিতে হবে তো। হ্যাঁ আপু, আমি দেখেছি। তানিশা চলে গিয়ে নিধি রাতুলকে বলে, কি রে রাতুল, আমার বোনকে পছন্দ? তুই তো দেখলি তোর বোন কি বলল, এখন ছোট, আগে বড় হোক তারপর বলবো। ওদের কথার মাঝে শুভ মজা করে বলে, কি বলবি রাতুল? রাতুল হেসে বলে, বলবো কথা বাসর রাতে। নিধি তখন রাতুলের নাকটা টেনে বলে, আমার বোনের জামাই ভালোই কথা বলতে পারে, দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারে না। সে তো তোকে দেখে মনে হয় ডুবে ডুবে জল খাস, ভাবিস কেউ জানে না। কে কি জানে না রাতুল? রাতুল কথাটা বলতে যাবে কি ঠিক তখনই নিধির মা নীলা বেগম তাকে খেতে ডাকে। রাতুলের আর কথাটা বলা হলো না। খাওয়া দাওয়া করে সবাই যে যার বাড়িতে চলে যায়। আজকে কলেজে কমিটি মিটিং চলছিল। মিরাজ সেখানে বলছেন, আরে সরকার অনুদান দিয়েছে কলেজে উন্নয়নের, আপনি সেটা কি করে নিতে পারেন? তার জন্য আপনাকে কৈফত দেব না। 2 দিন কলেজে এসে বড় বড় কথা বলছে, এটা আমরা করে থাকি। এতদিন যা করেছেন ভুলে যান, এবার আর কিচ্ছু হবে না। তখন পাশে বসা রুনা বেগম বলে, এখানে রাষ্ট্রপতি জাভেদ তালুকদার একজন ওনার, আমি ওনার স্ত্রী, এই কমিটি মেম্বার, আমার অধিকার আছে এই টাকা নেওয়ার। সরকার অনুদান দেয় আপনাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য নয়। আপনার স্বামী রাষ্ট্রপতি হতে পারে, কিন্তু এটা কলেজের টাকা, কারো কোনো অধিকার নেই। ওদের মধ্যে তুমুল তর্ক চলতে থাকে। মিরাজ চৌধুরী ওপর
পারভেজ চৌধুরী, জাহাঙ্গীর তালুকদার, রুনা বেগম ও রাকিব চৌধুরী খুব রেগে যায়। কলেজে প্রিন্সিপাল অনেক কষ্টে পরিস্থিতি সামাল দেয়। এর 15 দিন পর মিরাজ চৌধুরীর লাশ পাওয়া যায় কলেজের ছাদে। কেউ নাকি তাকে নৃশংসভাবে খুন করেছে। এই ঘটনা রাতুল খুব ভেঙে পড়ে। সে মিরাজ চৌধুরীকে খুব ভালোবাসতো। খুব মেধাবী টিচার ছিল। প্রত্যেক মানুষকে সম্মান দিয়ে কথা বলতো আর অন্যায় দেখলে প্রতিবাদ করত। রাতুল চুপচাপ বসে স্যারের কথা ভাবছিল। সায়রা বেগম রাতুলের কাছে আসে আর রাতুলকে বলে, কি ভাবছো রাতুল? কি হয়েছে? এত মন খারাপ কেন? সায়রা বেগমের কথায় রাতুলের ধ্যান ভাঙে। সে সায়রা বেগমকে বলল, মা, আমাদের কলেজে একজন প্রফেসর খুন করা হয়েছে। রাতুলের কথা শুনে সায়রা বেগম বলল, সে কি? কেন? উনি কি করেছিলেন? উনি কলেজে অনেক কিছু পরিবর্তন করতে চেয়েছে, কিন্তু ওরা করতে দিল না। রাতুলের মুখ থেকে এই কথা শুনে সায়রা বেগম বলল, ভালো মানুষদের এইভাবে সরিয়ে দেয়। তবে রাতুল, তোকে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ মা, স্যার আমাদের অনেক কিছুই শিখিয়েছে। আমি আর বসে থাকবো না। রাতুল ঘুমোচ্ছিল, হঠাৎ আর ফোনটা বেজে ওঠে। একটা মিষ্টি মেয়ের কণ্ঠ শুনতে পায়। মেয়েটা বলে, আমি কি রাতুল ভাইয়ের সাথে কথা বলছি? হ্যাঁ, আমি রাতুল বলছি। তুমি কে বলছো? ভাইয়া, আমি তানিশা। আমি নিধির ছোট বোন। ভাইয়া, আপু আর নেই। আপনারা তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসবেন, এলে সব জানতে পারবেন। ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। রাতুলকে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে দেখে তার মা সায়রা বেগম বলল, কি হলো? এত সকালে কোথায় যাবি? মা, নিধির বোন ফোন করেছিল। নিধির কিছু একটা হয়েছে। ওর বোন খুব কান্নাকাটি করছে। আমি ওদের বাড়ি যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে রাতুল, শুভ আরও 3 জন বন্ধু নিধিদের বাড়িতে চলে আসে। দেখে নিধি নিথর দেহটা পড়ে আছে আর তাকে ঘিরে নিধির মা আর ছোট বোন খুব কান্নাকাটি করছে। আর তার 2-4 জন প্রতিবেশী সেখানেই উপস্থিত ছিল। নিধি আত্মহত্যা করেছে। তার কারণ কি কেউ কিছু বলতে পারে না। রাতুল নিধির ছোট বোন তানিশাকে বলে, তানিশা, তোমার আপু কেন এমন করলো? আমি জানি না ভাইয়া। আপুর ফোন থেকে আপনার নাম্বারটা পেয়েছি। কালকে আপু আপনাকে ফোন করেছিল। আপনার ফোনে সুইচ অফ ছিল হয়তো। আপু আপনাকে কিছু বলতে চেয়েছিল। তারপর ফোনটা খুলে প্রথম আপনার নাম্বারটা পেলাম, তাই আপনাকে ফোন করলাম। আসলে কালকে একটা কাজে গিয়েছিলাম আর ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, সুইচ অফ হয়ে গিয়েছিল। কালকে রাতে ফোনটা চার্জ দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালে তোমার ফোন। রাতুল তানিশার সাথে কথা বলতে বলতে ওদের ঘরে ঢোকে। তানিশা রাতুলকে বলল, জানেন তো, এর আগে এসেছিলেন এই রুমটাতে। আমি আর আপু থাকতাম। বাইরে ছোট রুমটায় মা থাকতো। কাল রাত পর্যন্ত দুজনে কত গল্প করেছি। তারপর আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে দেখছি ফ্যানের সাথে ওড়নায় ফাঁস লাগিয়ে আপু ঝুলছে। আমি সেই দৃশ্য দেখে মা বলে চিৎকার করে ডাকি। কথাটা বলে তানিশা কাঁদতে থাকে। রাতুল নিধির ব্যাগে তার বই ঘাঁটতে থাকে। তখন রাতুলের হাতে নিধির লেখা একটা ডায়েরি এসে পড়ে। রাতুল সেটাকে নিজের কাছে রাখে। নিধির মা পুলিশকে জানাতে বারণ করে, কারণ ওর একটা মেয়ে আছে, সমস্যা হতে পারে। ওরা গরিব মানুষ, কখনো বিচার পাবে না। তাই নিধির মায়ের অনুরোধে কেউ আর পুলিশকে কিছু জানায় না। নিধিকে কবর দেওয়া হয়। কি রে, নিধির কি হয়েছিল? জানি না মা, ওর বাড়ির লোক কিছু বলতে পারেনি। ওর মা পুলিশকে কিছু জানাতে বারণ করেছে, তাই আমরা পুলিশকে কিছু জানাইনি। আত্মহত্যা কেন করলো আমি বলতে পারবো না। রাতুল 2 দিন পর নিধির লেখা ডায়েরিটা খুলল। সেখানে নিধি লিখেছে, স্যার, আমি ভাবতে পারিনি এইভাবে আপনি আমার জীবনে আসবেন, আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবেন। আমি অনেক ভালোবাসি আপনাকে। সেদিন যেটা হয়েছিল আপনার কোনো দোষ নেই। আমার সম্মতিতেই আপনি আমাকে গ্রহণ করেছেন। সমাজের সামনে আমাদের বিয়ে না হলেও আইনের সামনে আমরা বিবাহিত। রাতুল বুঝতে পারে নিধি মিরাজ স্যারের সাথে সম্পর্কে ছিল। তার পরের পাতায় আবার নিধি লিখেছে, স্যার, আমি খুব খুশি। আমাদের ভালোবাসার ফসল আমার মধ্যে বড় হচ্ছে। আমি ভাবতে পারিনি আমি আপনার বাচ্চার মা হব। আমি খুব খুশি। তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর বেশি দেরি করবেন না। আপনার মা যখন রাজি আছে, চলে আসুন আমাদের বাড়িতে। আপনি তো বলেছেন সামনের রবিবার ছুটির দিন আপনি আমাকে নিয়ে আসবেন। আমি অপেক্ষায় রইলাম। তারপরে পাতায় রাতুল খুলল। সেখানে নীল লিখেছে, আমার সব কিছু শেষ করে দিয়ে চলে গেলে। ওই নিষ্ঠুর লোকগুলো তোমার আমার ভালোবাসাকে কবর দিল। কেন এমন হলো? তুমি তো কালকেই আসবে বলেছিলে।
তোমাকে ছাড়া আমি কি করে বাঁচবো? আর আমাদের এই বাচ্চা তার বাবাকে ছাড়া সে কি করে পৃথিবীতে আসবে? না, আমি বাঁচতে চাই না। আমি তোমার কাছে যেতে চাই, তোমার কাছে থাকতে চাই। প্রিয়, আমি আসছি, আমি তোমায় হয়ে থাকবো। রাতুল ডায়েরিটা বন্ধ করে দেয়। তার কাছে সব কিছু পরিষ্কার। রাতুল বুঝতে পারে নিধি মিরাজ স্যারের সন্তানের মা হতে চলছিল। মিরাজ স্যারের মৃত্যুর পর নিধি খুব ভেঙে পড়েছিল। যেই দিন ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় তার পরের দিন মিরাজ নিধিকে রেজিস্ট্রি করে বিয়ে করে আর বলেছিল মা রাজি আছে, খুব তাড়াতাড়ি মাকে নিয়ে তোমাদের বাড়ি যাব আর আমাদের বিয়ের দিন ফাইনাল করব। মিরাজ স্যারের নিধির ক্ষতি করেনি। মাকেও বলেছিল রবিবারে আসার কথা ছিল। স্যার খুন হয়েছিল শনিবার, তার মানে 3টি জীবন শেষ হয়ে গেল। রাতুল আর মাথা ঠিক রাখতে পারল না। তার মনে হয় কলেজের মধ্যেই লুকিয়ে আছে কিছু গোপন রহস্য। তাকে রহস্য জট খুলতে হবে। সে জানে কমিটির মেম্বার রুনা বেগম, জাহাঙ্গীর তালুকদার, পারভেজ চৌধুরী, রাকিব চৌধুরী আর সবার মাথার ওপরে আছে রাষ্ট্রপতি জাভেদ তালুকদার। এরা সব কিছু ঘটিয়েছে। সেদিন মিটিংয়ে মিরাজ স্যারের কথা খুব তর্ক হয়েছিল। রাষ্ট্রপতিকে সামনে রেখে ওরা ফায়দা লুটছে। যেমন তার পরিচয় লুকিয়ে রেখেছে রুনা বেগম, সুন্দর একটা খেলা খেলছে রাষ্ট্রপতি, সেও জানে না তার পিছনে কি হচ্ছে। তবে রাতুল মনে মনে বলে, আমি থেমে থাকবো না, আমি এই পাপীদের মুখোশ খুলবই। কলেজের প্রফেসর কলেজের মধ্যে খুন হয়েছে। কিছুদিনের জন্য কলেজ বন্ধ করা হয়েছিল, তবে ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে কলেজে আবার চালু করা হয়। রাষ্ট্রপতি নিজের তদন্তের দায়িত্ব নেয়, কিন্তু কোনো ফলাফল আসেনি। রাতুল ওই কলেজ থেকেই তার পড়াশোনা কমপ্লিট করে। তারপর দিল্লি যায়, সেখানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার কমপ্লিট করে। দেখতে দেখতে 8 বছর হয়ে যায়। রাতুল ওই কলেজে প্রফেসর হয়ে আসে। দীর্ঘ 8 বছর পর রাতুল আবার ওই কলেজে পা দেয়। আজকে রাতুল কলেজের প্রথম দিন। রাতুল কলেজে ক্লাস নিচ্ছিল। ঠিক সেই সময় একটা মেয়ে হাঁপাতে হাঁপাতে বলে, স্যার আসবো? রাতুল মেয়েটাকে দেখে চিনতে পারে। আগের চেয়ে আরও সুন্দর হয়ে গেছে। রাতুল মুচকি হাসে আর বলে, হ্যাঁ এসো। আর এত দেরি কেন? স্যার রাস্তায় জ্যাম ছিল, তারপর মা অসুস্থ, মাকে মেডিসিন কিনে খাইয়ে দিয়ে তবে এসছি। ঠিক আছে, নিজের জায়গায় গিয়ে বসো। তারপর রাতুল ক্লাসে প্রত্যেকের নাম জিজ্ঞাসা করে। তানিশার কাছে এলে তানিশা বলে, আমার নাম তানিশা রহমান। বুঝতে পেরেছি, তুমি কলেজের শেষে আমার সঙ্গে দেখা করবে। কেন স্যার? তুমি আজকে লেটে এসেছো, তাই তোমাকে শাস্তি দেওয়া হবে। কারণ আমার ক্লাসে লেট আসা আমি পছন্দ করি না। স্যার মায়ের শরীরটা? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি অফিস রুমে এসো, তারপর বলছি। রাতুল তানিশার জন্য অপেক্ষা করে, কিন্তু সে আসে না। রাতুল পরের ক্লাসে চলে যায়। রাতুল ক্লাস থেকে বেরোতে একটা ছেলে তানিশাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই রাতুলকে দেখে সে ওখান থেকে চলে যায়। রাতুল সেখানে আসে আর তানিশাকে উদ্দেশ্য করে বলে, ওই ছেলেটা কি বলতে এসেছিল? জানি না, আমাকে কিছু না বলেই চলে গেল। ও আচ্ছা। তারপর রাতুল তানিশাকে উদ্দেশ্য করে বলে, তানিশা, তোমার তো আমার সাথে দেখা করার কথা, তুমি দেখা করনি কেন? তানিশা কিছু বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাতুল বলে, তুমি এখন আমার রুমে আসবে। সাজিদ চলে যায়। তানিশা রাতুলের সাথে তার রুমে আসে। তানিশা ভয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। রাতুল তানিশাকে বলে, ভয় পাওয়ার কিচ্ছু নেই তানিশা, তুমি তো নিধির ছোট্ট বোন। হ্যাঁ স্যার। তুমি আমাকে চিনতে পারছো? না স্যার। তোমার জন্মদিনে আমরা গিয়েছিলাম। তোমার আপু মারা যাওয়ার পর তুমি আমায় প্রথম ফোন করেছিলে। আমার নাম রাতুল, মনে পড়ছে আমার কথা? রাতুলের কথা বুঝতে পেরে তানিশা বলে, তার মানে আপনি সেই ভাইয়া, আর আপনি এখন এই কলেজের প্রফেসর? বুঝতে পেরেছি স্যার। আমার পরিচয় কাউকে বলার দরকার নেই। তোমার আপুর সাথে যেটা হয়েছে ঠিক হয়নি। তোমার আপু কেন আত্মহত্যা করেছিল তার কারণ আমি জানি। আমি তোমাকে সব বলবো। তুমি এখন বাড়ি চলে যাও। আর তোমার মা ভালো আছে তো? না ভাইয়া, মায়ের শরীর ভালো নেই। মায়ের মেডিসিন আনতে আমার দেরি হয়ে গেল, আবার আসতে জ্যাম ছিল, সেই জন্য তো দেরি হয়ে গেল। ঠিক আছে, আর শোনো, তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে না। আপনি তো আপুর বন্ধু, আগে তো ভাইয়া বলতাম। আগে যেটা বলেছে সেটা ভুলে যাও, এখন স্যার বলেই ডাকবে। তোমার যে বাড়িতে থাকবে সেই বাড়িতে আছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, মাকে গিয়ে বলবে আমি কালকে তোমাদের বাড়িতে দেখা করতে যাব। আজকে রাতুল কলেজে প্রিন্সিপালকে বলে, স্যার আমাদের বাড়িতে যে মিটিং আছে ওটা ভেঙে দিতে হবে।
কলেজে আবার নতুন করে নির্বাচন করতে হবে। আজকে তো অনেক দিন হয়ে গেল কলেজে নির্বাচন হয়নি। একই ব্যক্তি দীর্ঘদিন ধরে একই পদ দখল করে রেখেছে। আর আমাদের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি তো এখন প্রাক্তন হয়ে গেছেন। ওনার নামে কোনো ব্যক্তি থানায় অভিযোগ করেছে, তার জন্য ওনাকে পুলিশ জেরা করছে আর রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হয়েছে। এখন ওনার পরিবারের লোকদের এই পদে থাকার কোনো অধিকার নেই। রাতুলের কথায় প্রিন্সিপাল স্যার মাসুম হাসান বলেন, আমি তো তাই চাইছিলাম, কিন্তু কিন্তু এরা করতে দিচ্ছে না। এরা নিজের মতো করে কলেজ পরিচালনা করছে। এর আগে আমাদের একজন প্রফেসর চেয়েছিল, তার জন্য তাকে অসময়ে খুন হতে হলো। তখন আমি কলেজে ছিলাম না। আগের যে প্রিন্সিপাল ছিল সে প্রতিবাদ করে তাকে সরিয়ে দিয়েছে। আজ আমি 3 বছরে কলেজে জয়েন করেছি। আমি চাই ইলেকশন হোক, কিন্তু এখানে আমার কোনো কথা কাজ হয় না। এখন যখন তুমি এসেছো, আমি আশা করছি তুমি আমার সাথে সহমত হবে। কলেজের যে কমিটি আছে তাকে ভেঙে দিতে হবে, আবার নতুন করে নির্বাচন করতে হবে। স্যার, আপনি শুধু আমার সাথে থাকবেন। আপনার সাহায্য আমার দরকার। এই কলেজের ছাত্র আমি। এই কলেজে কি যে হয় তার জলজ্যান্ত প্রমাণ আমি। যে স্যারকে খুন করা হয়েছিল সে আমাদের প্রিয় স্যার ছিল। তাকে অসময় চলে যেতে হলো। সে সময় আমরা কিছুই করতে পারিনি। স্যারের মৃত্যুর সাথে সাথে আরও 2 জন মারা গিয়েছিল। সেসব গল্প আপনাকে পরে বলবো। আপনি কমিটির মিটিং ডাকুন, আমি নিজেই সেখানে থাকব। রাতুলের কথা শুনে মাসুম হাসান বলল, ঠিক আছে, আমি কিছুদিনের মধ্যেই ডাকবো। আজকে বাড়িতে সামিরার বিয়ের কথাবার্তা চলছে। সামিরা তার মা রুনা বেগমকে বলছে, মা, আমি বিয়ে করব না, তোমরা ওদেরকে বারণ করে দাও। মেয়ের কথা শুনে রুনা বেগম মেয়ের দিকে তাকালো, তারপর বলল, কেন, তোর কি অন্য কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক আছে? না। তাহলে তুই বিয়ে করতে চাইছিস না কেন? কেন পছন্দ নয়? ওর বাবা একজন বিজনেসম্যান, এলাকার নামকরা রাজনীতিবিদ। ওর ছেলে রাকিব বাবার বিজনেস দেখাশোনা করে, কলেজের ছাত্র নেতা, বাবা মার একমাত্র সন্তান। খুবই ভালো ছেলে। এই ছেলেকে রিজেক্ট করার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। তোমার চোখ আছে যে তুমি দেখবে? কি সব উল্টোপাল্টা কথা বলছিস? মার থেকে এসব কথা বলার সাহস তোকে কে দিল? বড়লোক বাপের বকাটে ছেলে, আর তুমি ওই ছেলেকে আমার জামাই করার কথা ভাবছো? আমি মরে গেলেও ওই ছেলেকে বিয়ে করব না, আর তুমি কখনো আমাকে জোর করবে না, ওকে? কথাটা বলে সামিরা ওখান থেকে চলে যায়। আর সেখানে তখন জাহাঙ্গীর তালুকদার উপস্থিত ছিল। রুনা বেগম জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে বলল, জাহাঙ্গীর, তুমি কিছু বুঝতে পারছো? কি বুঝবো? এই মেয়ে মনে হয় আমাদের কথা শোনাবে। যদি না শোনে তার ব্যবস্থা করতে হবে। আর ভাইয়ার শরীর তো দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে। আর বেঁচে থেকে কি করবে? যা করার করে দিয়েছে। ওকে আমাদের দরকার নেই। প্রয়োজন মিটে গেছে, ওকে এবার বিদায় করো। ওকে আমি আর সহ্য করতে পারছি না। হয় ওকে কোনো আশ্রমে রেখে এসো, তা না হলে মেরে ফেলো। রুনা বেগমের কথা শুনে জাহাঙ্গীর বলল, তাই করতে হবে দেখছি। প্রিন্সিপাল স্যার ফোন করেছিল। কলেজের নতুন প্রফেসর এসেছে। উনি নাকি আমাদের কমিটি ভেঙে দিতে চাইছে, নতুন করে ইলেকশন চাইছে। খুব তাড়াতাড়ি আমাদের মিটিং ডেকেছে, আর আমাদের সেখানে যেতে হবে। উনি কে কমিটি ভেঙে দেওয়ার? সেটা আমি কি করে জানবো? ঠিক আছে, কে সেই প্রফেসর যার এত বড় সাহস? আমরা মিটিংয়ে যাব আর দেখে নেব সে ব্যক্তির ক্ষমতা। রাষ্ট্রপতির মতো মানুষকে ফাঁসিয়ে দিলাম, আর এ তো কোন ছাড়। আজকে রাতুল এসেছে তানিশার সাথে তাদের বাড়িতে। তানিশা বলল, স্যার, এটা আমাদের বাড়ি। সেই কবে এসেছিলেন? আপু যেদিন মারা যায়, সে তো আজ অনেক দিন হয়ে গেল। অনেক দিন হলেও আমি ভুলে যাইনি। না তোমাকে ভুলেছি, না তোমার আপুকে, না এই বাড়িটাকে। তা তোমার আম্মু কোথায়? ভিতরে আসুন, মা শুয়ে আছে। রাতুল ভিতরে ঢুকে তানিশার মা নীলা বেগমকে দেখে রাতুলের খুব কষ্ট হয়। তানিশা বলল, আপু মারা যাবার পর থেকেই মা অসুস্থ হয়ে পড়ে। বুঝতে পেরেছি। আর মাকে কোথাও ডাক্তার দেখাচ্ছ? ডাক্তার বলতে সরকারি হসপিটালে। ওদের কথাবার্তায় নীলা বেগম তানিশার দিকে তাকায়। তানিশা বলে, আমার কলেজের স্যার আপুর সাথে পড়তো, আপুর পরিচিত। তানিশার মুখ থেকে আপু শুনতেই নীলা বেগমের চোখে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে রাতুলকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি এসেছো? তুমি সেই গিয়েছিলে আর আসনি।
তোমাকে আমার অনেক কিছু বলার আছে। সেদিন বিপদের মাথায় আমি তোমাকে অনেক কিছু বলতে পারিনি। নিধি তোমার কথা বারবার বলতো, তোমাকে একটা দায়িত্ব দেব, তুমি সেটা রাখবে? নীলা বেগমের কথা শুনে রাতুলের খুব কষ্ট হলো। সে বলে, কি কথা আন্টি? আমি আর বাঁচবো না, আমার শরীর ভালো নেই। আমার যদি কিছু হয়ে যায় তুমি তানিশাকে দেখবে। নিধি তোমাকে খুব বিশ্বাস করতো, তাই আমার ধারণা তুমি তানিশাকে ভালো রাখতে পারবে। এখানকার পরিস্থিতি ভালো নয়, আমি দিন রাত শুয়ে থাকি, ওকে সব কিছু করতে হয়, তাই আমার খুব চিন্তা হয়। তুমি আমার মেয়েটাকে বিয়ে করবে? মায়ের মুখ থেকে কথা শুনে তানিশা খুব বিরক্ত হয়। রাতুল তানিশার মুখের দিকে তাকায়। তানিশা তার মাকে বলে, তুমি কী সব উল্টোপাল্টা কথা বলছো? উনি আমার স্যার হন, উনি কি ভাববেন বলো তো? তানিশার কথা শুনে রাতুল কিছু বলে না। রাতুল নীলা বেগমের হাত ধরে কথা দেয়, আন্টি আপনাকে চিন্তা করতে হবে না, আমি যা বলছি তাই হবে। এখন আমি আসছি, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। মেয়ের বিয়ে দিতে হবে না, এভাবে বিছানায় পড়ে থাকলে হবে? কথাটা বলে রাতুল উঠে পড়ে। তানিশা পিছন পিছন আসে। বাইরে বেরিয়ে তানিশা রাতুলকে বলে, আপনি মায়ের কথা কিছু মনে করবেন না। মনে করব যদি তুমি এই বিয়েতে রাজি না হও, কারণ তোমার আপু নিধি আমাকে মজা করে তার বোনের জামাই বলে ডাকতো। আমি নিধিকে খুব পছন্দ করতাম, আর ও আমার খুব ভালো বন্ধু ছিল। নিধি বলতো, তোকে দেখে মনে হয় তুই আমার নিজের লোক। আমার একটা বোন আছে, ও যখন বড় হবে আমি ওর সাথে তোর বিয়ে দেব, তাই তার কথা আমাকে রাখতে হবে না। তুমি আর কোনো অজুহাত দেবে না, খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করছি। তুমি জানো আমি একজন টিচার, তাই আমার দ্বারা প্রেম ওইসব হবে না, সরাসরি বিয়ে। তাই তুমি তৈরি হও, কেমন? তারপর রাতুল তানিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কোথাও চক্র চলছে না তো তোমার? রাতুলের কথা শুনে তানিশার মাথা গরম হয়ে যায়। সে বলে, কী সব উল্টোপাল্টা কথা বলছেন? তাহলে আমার জীবনসঙ্গিনী হওয়ার জন্য তৈরি হও। কথাটা বলে রাতুল চলে যায়। তানিশা রাতুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আজকে কলেজে মিটিং চলছে, সেখানে রাতুল বলে, এই কমিটি ভেঙে দিতে হবে। আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই একই কমিটি আছে, এটা কখনো সম্ভব নয়। যিনি রাষ্ট্রপতি ছিলেন উনি, উনার পরিবার আর বাকি সদস্যরা তারা এখনও কেন থাকবে? পুরনো সমস্ত সদস্যকে বাতিল করে নতুন করে তৈরি করতে হবে। রাতুলকে দেখে রুনা বেগম বলে, তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে, তুমি কে বলো তো? আমি কলেজের প্রফেসর, আমার নাম রাতুল তালুকদার, বাবার নাম জাভেদ তালুকদার। এক সময় আমার বাবা ছিল, পরে সে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি আমার মায়ের কাছে আছি, যেই মাকে তুমি পাগল বানিয়ে স্টেশনে ফেলে এসেছিলে, সেই পাগল মায়ের কাছেই আছি আমি। রাতুলের কথা শুনে চমকে যায় রুনা বেগম আর বলে, ও সেজন্য আমাদের পিছু লাগছিস, প্রতিশোধ নিচ্ছিস? না, তোমার যেমন কর্ম আছে তার ফল তো তোমাকে পেতেই হবে। তোমরা এক মহিলার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছো, তাকে পাগল বানিয়েছো, আর সেই সন্তানের অজুহাত দিয়ে তার স্বামীকে মিথ্যা কথা বলেছো। পদে পদে সব জানতে পারবে, এখন শুধু অপেক্ষা করুন, সব কিছু দেখায়। আর সামনের সপ্তাহে ইলেকশন আছে, কিছু করার নেই, এই ইলেকশন হবেই। কলেজ কমিটির দাদাগিরি মানা যাবে না। এর আগেও আমাদের এক স্যার প্রতিবাদ করেছিল, তাকে খুন করা হয়েছে। আমি অতটাও দুর্বল নই, তার আদর্শ অনুপ্রাণিত আমি। সেই আমাকে সৎ শিক্ষা দিয়েছে, তাই আমি দাঁড়িয়ে থেকে ইলেকশন পরিচালনা করব। কলেজের নেতাদের দাদাগিরি চলবে না, কারণ উংলি হেলানে আমরা কাজ করব না। আজকে সামিয়াকে একজন জোর করে তুলে নিয়ে যায়। ঠিক সে সময় রাতুল সেখানে যায়। সামিরাকে দেখে সামিরাও চিনতে পারে। সে রাতুলকে বলে, ভাইয়া তুই? তা তুই এখন কি করছিস? দেখ না ভাইয়া, ওই ছেলেটা আমাকে জোর করে ছাত্র নেতার কাছে নিয়ে যাচ্ছে। আমার সাথে ওনার কি কাজ আছে? কথাটা বলে সামিরা ছেলেটার দিকে তাকায়, কিন্তু ছেলেটাকে দেখতে পায় না। ততক্ষণে ছেলেটা সেখান থেকে চলে যায়। সামিরা রাতুলকে বলে, ভাইয়া কালকে মা বলছিল তুই নাকি কলেজে প্রফেসর হয়ে এসেছিস, সেদিকে আমার খুব ইচ্ছা হচ্ছিল আমি তোর সাথে দেখা করি। তো ভাইয়া তুই কেমন আছিস? আর এতদিন কোথায় ছিলি? আমি কত তোকে খুঁজেছি কিন্তু পাই না। এত অভিমান তোর ভাইয়া? বাড়ির লোকের কথা ছেড়ে দিলাম, তোর এই ছোট বোনের কথা একবারও মনে ছিল না? আমি তো তোকে কখনো কিছু বলিনি, তুই তাহলে কেন চলে গেলি আমাকে ছেড়ে? সামিরার কথায় রাতুল সামিরাকে কাছে টেনে নেয় আর বলে, তোকে ছেড়ে আমি কোথাও যাইনি। আমি যেখানে থাকি তোর খবর আমি সবসময় রাখতাম। আমি জানতাম তো আমার বোন আমাকে অনেক ভালোবাসে, তাই তো তোর জন্য আমি আবার ফিরে এসেছি। আর তুই কি যেন বলছিস,
রাকিব চৌধুরী তোকে জোর করে তুলে নিয়ে যেতে বলেছে, কিন্তু কেন? ওই রাকিবের সাথে আমার মা চাচা বিয়ে ঠিক করেছে। অনেক দিন আগে থেকেই নাকি এ বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু ভাইয়া, আমি রাকিবকে পছন্দ নয়। যাকে ভালোবাসি না তার সাথে কি করে সংসার করব? ঠিক আছে, তুই যখন চাইছিস না তখন এ বিয়ে হবে না। এখন বল, আমার বাবা কেমন আছে? বাবা ভালো নেই। বাবাকে কেউ ফাঁসিয়েছে। বাবা সিগনেচার নকল করে বিভিন্ন জায়গা থেকে সুযোগ নিয়েছে। বাবার নামে অপবাদ দিয়েছে। বাবার রাষ্ট্রপতির পর চলে গেছে। তারপর থেকে বাবা অসুস্থ হয়ে গেছে। আজকে রাতুল রাকিবের সাথে দেখা করে আর বলে, রাকিব, আমি তোমারই মতন কলেজে পড়তাম আর এখন নতুন প্রফেসর হয়ে এসেছি। আমার সময় তুমি দাদাগিরি করতে আর এখনও চেষ্টা করছো। আমি কোথাও দেব না। সামনে ইলেকশন, আর কাজ হবে না। আর একটা কথা, তোমার সাথে বর্ষার রিলেশন ছিল, আর আমার বোন সামিরাকে আমি তোমার সাথে বিয়ে দেব না। তুমি যতই চেষ্টা করো, ওর মা রুনা বেগম যতই তোমাকে কথা দিই, আমি ওর ভাই, ও আমার দায়িত্ব, তাই আমি সবটা বুঝে নেব। ওর মায়ের সাথে কথা হয়েছে। ওর চাচা বলেছে এখানে তুই কে? আমার পরিচয় তো বললাম, আর নতুন করে কি জানতে চাস? আর একটা কথা, মিরাজ স্যারকে খুন করা হয়েছে, তার তথ্য প্রমাণ আমার কাছে আছে। সব কিছু আমি পুলিশের হাতে তুলে দেব। তুই আর তোর বাবা আর বাঁচতে পারবি না। আর রুনা বেগম আর জাহাঙ্গীরকেও, ওদের তো আমি দেখেই নিব। পাপীদের আল্লাহ কখনো ক্ষমা করে না, তাদের অন্যায়ের শাস্তি তারা পাবেই। রুনা বেগম জাহাঙ্গীর তালুকদারকে বলছে, জাহাঙ্গীর, এই ছেলে মনে হচ্ছে আমাদের আর ছাড়বে না। এর সব কিছু ফাঁস করে দেব। তা তো করবেই, তুমি তো ঠিক কাজ করনি। এখন শুধু আমাকে দোষ করছো? তুমিও এতে জড়িত ছিলে। তোমার পরামর্শই তো আমি কাজ করতে বাধ্য হয়েছি। আমার খুব ভয় করছে রাতুল জেনে গেছে তার আসল পরিচয়। তার মাকেও তো খুঁজে পেয়েছে। এদিকে রাতুল সায়রা বেগমকে বলছে, মা, কালকে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায় যাব? আমার বৌমাকে দেখতে? তোমার বৌমাকে তো দেখাবই, কিন্তু তার আগে তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দেব। রাতুলের কথা বুঝতে না পেরে সায়রা বেগম বলল, অধিকার? কিসের অধিকার? তোমার স্বামীর অধিকার, তোমার শ্বশুরবাড়ির অধিকার। আর তোমার ছেলেকে সেটা জেনে যাবে। ছেলে হিসেবে তোমার প্রাপ্য তো তোমাকে ফিরিয়ে দিতে হবেই। তোমার মামাতো বোন তোমার সাথে কি ষড়যন্ত্র করেছে সেটা কালকে জানতে পারবে। তুই কি বলছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই রুনাকে কি করে চিনলি? একটু ওয়েট করো মা, আমি তোমাকে সব বলবো। আমি বুঝতে পারছি, তুই আমার ছেলে। হ্যাঁ মা, আমি যে তোমার কাছে আছি, তুমি খুশি নও? রাতুলের কথা শুনে সায়রা বেগমের চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুই কি বলছিস? আমার বুকে যে অনেক শূন্যতা। তুই যেদিন আমায় মা বলে ডেকেছিস সেদিনই তা পূরণ হয়ে গেছে। আজকে নীলা বেগম তার মেয়ে তানিশাকে বলছে, কিরে তানিশা, ছেলেটাকে তোর পছন্দ নয়? মায়ের কথায় লজ্জা পায় তানিশা। সে মুখে কিছু বলে না। দেখে তার মা বলে, সেটা কিন্তু তোর আপুর বন্ধু। তোর আপুর মুখে ওর নাম অনেকবার শুনেছি, তাই তুই আর না করিস না। আবার যেহেতু ছেলেটা কলেজে চাকরি করে, তাই আর কোনো সমস্যা নেই। আমার শরীর ভালো নয়, কবে কি হবে তার ঠিক নেই। তাই তোকে ভালো ছেলের হাতে দিতে পারলেই আমিও নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো। মায়ের কথায় তানিশা মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, কেন মা এসব কথা বলছো? তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাবে? বাবা সেই ছোটবেলায় চলে গেছে, আপু চলে গেল, এবার তুমিও চলে যাবে মা। তাহলে আমি বেঁচে থেকে কি করব? আমিও চলে যাব। মেয়ের কথায় হাসলো নীলা বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগল মেয়ে, তুই এখনই চলে যাবি? তোর এখনো অনেক কাজ বাকি। রাতুলের মতো ভালো ছেলে তোর জীবনে আছে, তোকে চিন্তা করতে হবে না। আর যদি আমার কথা বলিস, এমনিতে আমার শরীর ভালো নেই, কবে কি হয়ে যায় তার ঠিক নেই। তুই রাতুলকে ফোন করেছিস? ফোন করবি, কথা বলবি ওর সাথে। অনেকদিন হয়ে গেল দেখা করে গেছে। তুই ওকে ফোন করে আসতে বলবি। বলবি মা আসতে বলেছে। কিরে, বলবি তো? হ্যাঁ বলবো। রাতের বেলায় রাতুল যখন টিভিতে বসে মুভি দেখছিল, ঠিক সেই সময় তার পাশে পড়ে থাকা ফোনটা বেজে ওঠে। দেখে তানিশায় নাম্বার থেকে ফোন আসছে। রাতুল ফোন রিসিভ করে আর হ্যালো বলতেই ওপাশ থেকে তানিশা বলে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু মা আপনার সাথে দেখা করতে চাইছে। আজ আপনার কথা বলছিল, আপনি আমাদের বাড়িতে আসতে পারবেন?
শুধু মা দেখা করতে চাইছে, তার মেয়ে চাইছে না? রাতুলের কথায় তানিশা লজ্জা পায়, সেটা অপর প্রান্তে থেকে রাতুল বুঝতে পারে। রাতুল পুনরায় তানিশাকে বলল, কি হলো, কিছু বলছো না যে? আগে সত্যিটা বলো, তারপর আমি যাব। রাতুলের কথায় তানিশা মজা করে বলে, যদি মিথ্যে বলি তাহলে কি করবেন? কঠিন শাস্তি দেবে। কি রকম শাস্তি? আমি বিয়ের পর অ্যামাজনে যাব আর ওই জঙ্গলেই তোমাকে ছেড়ে দেব, ওটাই হবে তোমার শাস্তি। না বাবা, আমার এমনি জঙ্গল ভয় করে, আমি যাব না। তার চেয়ে সত্যিটাই বলে দিই, আপনাকে আমার দেখতে ইচ্ছা করছে, একবার আসবেন আমাদের বাড়িতে? কথাটা বলে তানিশা ফোনটা কেটে দেয়। রাতুল বুঝতে পারে সে পুনরায় ফোন করলে তানিশা ফোন তোলে না। রাতুল মেসেজ করে আর বলে, কালকে কলেজ শেষ, আমি যাব তোমাদের বাড়িতে, আর তুমি কলেজ থেকে আমার সাথেই বাসায় যাবে। তারপরের দিন কলেজ শেষ করে তানিশা অপেক্ষা করতে থাকে। রাতুল তানিশার কাছে আসে। তানিশা রেগে গিয়ে বলল, আর একটু হলে আমি চলে যেতাম, বিরক্ত লাগছে, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? দাঁড়িয়েছিলে কেন? চলে যেতে পারতে তো। মেয়ের জামাইয়ের সাথে না নিয়ে গেলে তোমার মা তোমার কি অবস্থা করবে জানো? জানি তো, সেই জন্য দাঁড়িয়েছিলাম, তা না হলে তো এতক্ষণে চলেই যেতাম। জামাইটাকে আমার আপু পছন্দ করে গেছে। আপুর পছন্দ বুঝি খারাপ? না মানে হ্যাঁ। পরিষ্কার করে কথা বলো, যদি না বলো আমি যাব না, যদি হ্যাঁ বলো তবে যাব, আর আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে। কি বলবো? সবাই যেটা বলে। সবাই কি বলে আমি তো জানি না, আপনি বলে দিন। তাহলে আমার কাছে আসতে হবে। চলো, আমি গাড়ি থেকে উঠে বসি, তারপর আমি বলছি। আমি আপনার পাশে বসবো না, এই লোকটা বড্ড বাজে। তানিশা কথাটা আসতে বললেও রাতুল শুনতে পেয়েছিল। সে গাড়িতে বসে দরজাটা খুলে দেয় তানিশার জন্য। তানিশা কোনো উপায় না পেয়ে সে গাড়িতে উঠে বসে পড়ে। গাড়ির দরজা লক করে রাতুল তানিশাকে নিজের কাছে টেনে নেয়। রাতুল তানিশার কানের কাছে মুখ নিয়ে বলে, ভালোবাসি তানিশা, অনেকদিন আগে থেকেই বাসি। তোমার আপুর সাথে আমার একটা ছবি দেখেছিলাম, সেটা দেখেই আমি ভালোবাসতে শুরু করেছি, কিন্তু আমার পরিস্থিতির জন্য বলতে পারিনি। তারপর তোমার আপু চলে গেলেও কিন্তু কখনো পরিস্থিতি ভালো ছিল না। তারপর কলেজে যেদিন দেখলাম তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক সুন্দর হয়ে গেছো, তখন আমিও মোটামুটি প্রতিষ্ঠিত, তাই আর অপেক্ষা করতে পারলাম না। তোমাকে মায়ের কাছ থেকেই তোমাকে চেয়ে নিলাম। এবার শুধু সময়ের অপেক্ষা তোমাকে আপন করে পাওয়ার। তার আগে আমার কিছু কাজ আছে। তোমার মায়ের অধিকার আমাকে ফিরিয়ে দিতেই হবে, আর তোমার আপুর খুনিদের আমি শাস্তি দেব, তারপর আমি তোমাকে বিয়ে করব। একটু অপেক্ষা করো, করবে তো? রুনা বেগম, সায়রা বেগম আর নুরুল ইসলাম দেখে ভয় পেয়ে যায়। রাতুল রুনা বেগমকে বলল, কি হলো ম্যাডাম, আমি সবটা বলবো না, আপনি বলবেন? রুনা বেগম কোনো কথা না বলে জাবেদ তালুকদারকে এগিয়ে আসে রুনা বেগমের কাছে আর বলে, রুনা, এত বড় ধোঁকা দিতে পারলে? তুমি আমার স্ত্রী সেজে আমার কাছে এসেছো, আমি জানতেও পারিনি। আমার ছেলেকে আমার থেকে দূর করেছো। আজ তোমার জন্য রাষ্ট্রপতির মতো সম্মানীয় পদ আমি হারিয়েছি। মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের জেরার সম্মুখীন হতে হয়েছে আমাকে। তুমি আমার সাথে চিটিং করেছো, তোমার সাথে জাহাঙ্গীর জড়িত। আমি অন্ধের মতো তোমাকে বিশ্বাস করতাম, তাই হয়তো আমার এত বড় ক্ষতি করতে পারলে। আর আমি তো সায়রাকে ভালো করে দেখিনি। যখন বিয়েতে বরপক্ষ এলো না, বিয়ে ক্যান্সেল হয়ে গেল, তখন আমার খুব খারাপ লেগেছিল, কারণ আমার ছোট্ট বোনেরও একসময় বিয়ে ভেঙে গিয়েছিল। সেই দুঃখে আমার ছোট্ট বোন আত্মহত্যা করেছিল। তাই আমি সকলের অনুরোধে বিয়েতে রাজি হয়ে যাই। এক রাত ওখানে ছিলাম, সায়রা আমাকে বিশ্বাস করেছিল ও আমার কাছে এসেছিল, আর আমি স্বামীর অধিকার খাটিয়েছিলাম। হয়তো আমার উচিত হয়নি, ওকে আরো সময় দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তা পারিনি, সেটা আমার দোষ। তারপরের দিন আবার একটা কাজ পড়ে যায়, আমি মধ্যপ্রদেশ চলে যাই। আমি সেখানে 6 মাস ছিলাম। তখন রাজনীতিতে আমি অনেক সময় দিয়েছিলাম, তাই এইসব নিয়ে ভাবার কোনো সময় ছিল না। আমি যখন শুনলাম আমি বাবা হব, তখন আমার যে কি আনন্দ হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। তাই তো কোনো কিছু যাচাই না করে আমি তোমাকে আমার স্ত্রী বলে গ্রহণ করেছি। আমার স্ত্রীর নাম যে সায়রা সেটাও আমি জানতাম না। রোজ ফোন করতো আর বলতো আমি রুনা বলছি, তাই আমি জানতাম আমার স্ত্রীর নাম রুনা। এত অল্প সময়ের মধ্যে সায়রাকে তার নামটাও জিজ্ঞেস করা হয়নি। তারপর জাবেদ তালুকদার সায়রার কাছে আর রাতুলের কাছে আসে আর বলে,
তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি ভাবতেও পারিনি এত বড় ষড়যন্ত্র করবে। জাভেদ তালুকদারের কথা শুনে সায়রা বেগম জাভেদ তালুকদারকে বলল, আপনি তো কোনো দোষ করেননি, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি যা করেছেন না জেনে করেছেন, তবে রুনাকে আমি ছাড়বো না। তারপর সায়রা বেগম রুনা বেগমের কাছে আসে আর তার গালে একটা চড় মেরে বলেন, বিশ্বাসঘাতক, তুই আমার স্বামী সন্তানকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিস, তোকে তো কঠিন শাস্তি দিব। কেন তুই এই কাজ করেছিস? সায়রা বেগম রুনা বেগমকে মারতে গেলে জাহাঙ্গীর তালুকদার বলল, আমরা টাকার জন্য এই কাজটা করেছি। ও আমার সৎ ভাই, ওকে আমি হিংসা করতাম। জাহাঙ্গীর তালুকদারের পর রুনা বেগম বলতে শুরু করলো, আমি সায়রাকে সহ্য করতে পারতাম না। আমার বাবা ও চাচা ওকে খুব ভালোবাসতো। ওর যখন বিয়ে ভেঙে গিয়েছিল আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু পরে জাভেদ বিয়েতে রাজি হয়। তখন আমার খুব রাগ হয়েছিল। ও একটা অসহায় মেয়ে, ও কেন এত বড়লোক বাড়ির বউ হবে? জাভেদ তখন রাজনীতিতে মোটামুটি নাম করেছে। আমি জাহাঙ্গীরকে আগে থেকে চিনতাম। আমি জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করি, এই আমাকে বলে কি করতে হবে, আরও জাভেদের ফোন নাম্বার দেয়। এদিকে সায়রা অভিমান করে ওকে ফোন করে না। আমি ওর নাম করে রোজ ফোন করতাম। সায়রা প্রেগনেন্ট শুনে আমি জাভেদকে জানিয়েছিলাম। ও তখন দিল্লিতে ছিল, খুব খুশি হয়েছিল বাচ্চা হবে শুনে। তখন আমি ঠিক করেছিলাম বাচ্চা হওয়ার পর আমি সায়রাকে মেরে ফেলবো আর আমি বাচ্চাটাকে নিয়ে ওখানে যাব। আমি জানতাম না অনেক বড় লোক, অনেক প্রপার্টি আছে ওদের, আর আমার টাকার দরকার ছিল। যদি কোনোভাবে সেই সব সম্পত্তি আমার নামে হয়ে যায়, সায়রার বাচ্চা হওয়ার পর আমি ওকে পাগল হওয়ার ওষুধ খাওয়াতে থাকি। রাতুল যখন 6 মাস, তখন আমি ঘুমের ওষুধ খাইয়ে ওকে স্টেশনে রেখে দিয়ে আসি। রাতুলকে নিয়ে আমি জাভেদের বাড়িতে দেখা করতে আসি। ওর পরিবার আমাকে আর রাতুলকে দেখে খুব খুশি হয়। তার কিছুদিন পর সামিরার জন্ম হয়। সামিরা জাভেদের সন্তান। আমি ওখানে যাবার কিছুদিন পর জাহাঙ্গীর বিজনেসের কাজে কানাডা চলে যায়। তখন সামিরা জন্ম হয়। সামিরা হওয়ার পর জাভেদের রাজনীতিতে সাফল্য আসতে শুরু করে। সে আরও ব্যস্ত হয়ে যায়। ঠিক সেই সময় জাহাঙ্গীর ফিরে আসে আর আমি তার সাথে রিলেশনে জড়িয়ে পড়ি। জাভেদকে ভালোবাসার জালে আটকে রাখি আর আমি ফায়দা লুটতে থাকি। রাতুলের নামে মিথ্যে কথা বলে জাভেদকে উত্তেজিত করতে থাকি। সায়রার সন্তান বলে আমি রাতুলকে সহ্য করতে পারতাম না। জাভেদের নাম করে চারিদিকে অনিয়ম করতে থাকি আমরা, এমনকি কলেজে দুর্নীতি করতে থাকি। জাভেদের কিছু মিথ্যে সিগনেচার করিয়ে আমরা টাকা লোপাট করি, যার ফলে জাভেদের মেয়াদের শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি পদ চলে যায়। এখানে জাভেদের কোনো দোষ নেই। রুনা বেগমের মুখ থেকে সব কথা শুনে রাতুল বলল, তুমি কি ভেবেছিলে তুমি চালাক আর বাকিরা সবাই বোকা? আমাকে নুরুল মামা সব বলেছে। ওই আমাকে আমার মায়ের কাছে পাঠায়, তারপর ওনার মুখ থেকে সব শুনি। আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। কলেজে আমি ছদ্মবেশে ছিলাম যাতে তোমরা আমাকে চিনতে না পারো। তোমাদের কারসাজি ধরা পড়ে গেছে, এবার তো জেলে যেতেই হবে। রুনা বেগম রাতুলের হাত ধরে বলেন, বাবা, তুই তো সামিরাকে খুব ভালোবাসিস, ও তো তোর নিজেরই বোন। তুই ওর কথা ভেবে আমাকে ক্ষমা করে দে না। সামিরার বিষয়টা আমি বুঝে নেব, তবে তোমাকে কখনোই ক্ষমা করব না। তখন পাশে দাঁড়িয়ে থাকা সামিরা বলল, তুই ঠিকই বলেছিস ভাইয়া, আমার দরকার নেই। এরকম মা থাকার থেকে না থাকা অনেক ভালো। তারপর পুলিশ আসে জাহাঙ্গীর তালুকদার আর রুনা বেগমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জাভেদ তালুকদারকে পুনরায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়। আজকে সামিরা রাতুলকে বলছেন, ভাইয়া, তোমার নাকি কোনো মেয়েকে ভালো লাগে, বড় মা বলছিল। কালকে বড় মা বাবা যাবে আমাদের নতুন ভাবিকে দেখতে। শুধু ওরা নয়, তুই হতে যাবি তোর ভাবিকে দেখতে। তার পরের দিন জাভেদ তালুকদার সায়রা বেগম ও সামিরাকে নিয়ে রাতুল তানিশাদের বাড়ি যায়। তানিশার মা নীলা বেগমকে বলেন, আমার কি সৌভাগ্য, আপনাদের মতো লোকেরা আমার বাড়িতে এসেছে। আমরা খুব গরিব মানুষ, অতিথিকে আপ্যায়ন করার মতো ক্ষমতা আমাদের নেই। কিছু দরকার নেই, শুধু আমার মাকে দরকার, ওকে দিলেই হবে। কই আমার মেয়ে? তখন সেখানে আসে তানিশা। তানিশাকে দেখে সামিরা বলল, তানিশা, তুই? তার মানে তুই আমার ভাবি হচ্ছিস? তুই চিনিস ওকে? চিনি, ও তো আমাদের কলেজে পড়ে, তবে অন্য ডিপার্টমেন্টে পড়ে। আমাদের কলেজে একবার পিকনিক হয়েছিল, সেখানে আমরা দুজনে একসাথে গিয়েছিলাম। তখনই আলাপ হয়েছিল আমাদের। তানিশাকে আমার তখনই
ভালো লেগে যায়। এখন তো আমার ভাবি হচ্ছে, আমি কিন্তু খুব খুশি ভাইয়া, এরকম একটা সারপ্রাইজ দিবে আমি ভাবতেই পারিনি। তারপর বাড়ির সকল সম্মতি দিয়ে রাতুল ও তানিশার বিয়ে সম্পন্ন হয়। রাতুল তানিশাকে বলল, চলো আজকে এক জায়গায় তোমাকে নিয়ে যাব। কোথায়? গেলেই জানতে পারবে। রাতুল তানিশাকে নিয়ে নিধি ও মিরাজ স্যারের কবরের সামনে যায়। রাতুল তানিশাকে বলে, এদের ভালোবাসাটা অসম্পূর্ণ ছিল, এরা মিলন করেও মিলতে পারেনি। কিছু পাপীদের জন্য এদের স্বপ্ন অধরাই থেকে গেছে। তানিশা নিধির কবরের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর কাঁদতে কাঁদতে বলল, আপু, তুই বলেছিলিস তো আমি সুখী হব, আমি সুখী হয়েছি। আমি আজকে অনেক সুখী। তোর বেস্ট ফ্রেন্ড রাতুলকে আমি স্বামী হিসেবে পেয়েছি, আর আমার কিচ্ছু চাওয়ার নেই। নিধি মিরাজ স্যারকে খুব ভালোবাসতো। জানি তো, আর আমিও আপনাকে খুব ভালোবাসি। তাই চলো বাড়ি যাই, আর দেরি করব না, আমাদের ভালোবাসার খেলা শুরু করি। রাতুল ও তানিশা সুখী হোক আমাদের গল্পের কাহিনী সমাপ্ত। প্রিয় শ্রোতাগণ, গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। এর পরের দিন একটি দুর্দান্ত লেভেলের গল্প আসবে, গল্পটি আপনাদের ভালো লাগবে। আর আজকে এখানেই গল্পটি শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।